আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার ফুফাতো ভাই ওর সাথে আমার এক ফ্রেন্ডের রিলেশন ছিল। সেই রিলেশনটা সেট আপ করার জন্য আমার ফ্রেন্ডের মামা, ওর নাম হচ্ছে রাসেল, ওর সাথে আমার সাথে একটা রিলেশন করিয়ে দেয়। আমি জোরপূর্বক আমাকে রিলেশনটা করানো হয়। আমি আমার ফুফাতো ভাই, আমার কাজিন। তোমার ফুফাতো ভাই করিয়ে দেয় তার মামার সাথে, তার ফ্রেন্ডের মামা না, তার গার্লফ্রেন্ডের মামার সাথে। গার্লফ্রেন্ডের মামার সাথে কারণটা কি ছিল? কারণটা স্বার্থ ছিল তার ওই আমার ফ্রেন্ডের সাথে তার রিলেশন ছিল, একটা বন্ডিং ভালো হবে সেখানে, এটাই ছিল। আচ্ছা, তখন তুমি ক্লাস 8 এ পড়ো? না, এখন আমি ইন্টার সেকেন্ড। না, তখন মানে তখন তুমি ক্লাস 8 এ। আচ্ছা, যাক, তখন আমার রিলেশনটা ছিল তার সাথে। তো পরবর্তীতে বেশি দিন সেই রিলেশনটা টিকে নাই। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর আমার ফ্যামিলি জানাজানি হয়ে যায়। আমার ভাবি আমাকে কোয়েশ্চেন করেছিল, আমি ভাবিকে জানাইছি। যখন আমাকে ও প্রপোজ করে তখন আমি আমার ভাবিকে জানাইছি যে ভাবি, ওই ছেলেটা আমাকে প্রপোজ করছে, এখন আমি কি করব। তো ভাবি আমাকে বললো, তুমি কি ওকে পছন্দ করো? আমি বলি না, আমার আসলেও ওকে পছন্দ হতো না। তো আমি বলছি যে না, আমার পছন্দ হয় না। তো ভাবি বলছে, তাহলে এটাকে আর আগানোর প্রয়োজন নেই, তুমি এখানে ডিসকানেক্ট করে দাও এটা। পরবর্তীতে আমার ফুফাতো ভাই আর কি তার রিলেশনটা সেট আপ করার জন্য সে অনেকভাবে আমাকে চেষ্টা করে বোঝানোর। পরবর্তীতে এক সময় আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পরবর্তীতে আমি রাজি হয়ে যাই রিলেশনটা করার জন্য। আচ্ছা, তার মানে এটা কি বলা যেতে পারে যে ফুফাতো ভাইয়ের প্রেসারে তুমি সম্পর্কটা করতে রাজি হও এবং না বুঝেই রাজি হয়ে যাও? আচ্ছা, ঠিক আছে। আমার ফুফাতো ভাই তো ছিল, তারপর আমার ফ্রেন্ড যার সাথে ওর রিলেশনটা ছিল সেও আমাকে অনেক প্রেসার ক্রিয়েট করে। আচ্ছা, দুজনই তোমার কাছের মানুষ। তো আমার ফ্রেন্ডের সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল, তো আমিও তার কথাও ফেলতে পারিনি, তারপর আমার ফুফাতো ভাইয়ের কথাও ফেলতে পারিনি। যাক, সেই রিলেশনটা বেশি দিন টিকে নেই। 2 সপ্তাহ পর আমার ফ্যামিলি জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পর পরবর্তীতে বাসায় একটা সৃষ্টি হয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপর সেখান থেকে আমার মা, আমার ভাবি এবং আমার ভাই সেখানে যায়, আমার ফ্রেন্ডের বাসায় যায়, যে সেখানে কথা বলে যে আদৌ কি এটা কি সম্ভব কিনা। কারণ আমার ফ্রেন্ডের মামা সেখানে আমার আম্মু বলছে যে আমি তো পারবো না, তোমার মাকে, রাসেলকে বলছে তোমার মাকে আমি তো পারবো না তাকে বিয়ান ডাকতে, যেহেতু আমি তোমার বোনকে বোন ডাকছি, আমি তো পারবো না সেটা করতে। তো পরবর্তীতে এখানে তারা এরপরেও অনেক ঝামেলা হয়। আমার ফ্যামিলি, আমার ভাইয়া, আমার ভাবি এবং আমার আম্মুকে তারা অনেক অপমান করে। আমাকেও তারা অনেক বাজে কথাই বলে, অনেক কটু কথা বলে আমাকে তারা অপমান করে। পরবর্তীতে আমি ভুলে যাই ব্যাপারটা, অনেকটা ধরতে গেলে ভুলেই যাই। পরবর্তীতে ক্লাস 10-এ, 9-এও না 10-এ তার সাথে আবার আমার একটা কন্ট্যাক্ট, এই মানুষটার সাথে কন্ট্যাক্ট হয়। আমি এতদিনও তাকে ভালোবাসতাম গুরু, কারণ 2 সপ্তাহ একটা আমার মনটা অন্যরকম হয়ে গিয়েছিল। পরবর্তীতে ক্লাস 10-এ আমি আবার তার সাথে যোগাযোগ করি। তখন তো আর সিম রেজিস্ট্রেশন করতে হতো না, আমি কয়েকটা সিম কিনেছি এরকম। আচ্ছা, তো কেনার পর সেখানে আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, সাথে কারণ তার তো সেটা কোনো ছিল না, তার তো কোনো ফিলিংস ছিল না, কিন্তু আমি তো রিয়েল লাভ করেছি। তো আমারই দরকার ছিল যে আমি থাকতে পারতেছি না তার সাথে কথা না বলে। আমার খুব কষ্ট হতো, কারণ 2টা বছর আমি স্পেন্ড করেছি কত কষ্টে, সেটা আমি জানতাম। কতদিনের মানে এই যে তোমার অনুভূতি যে খুব কষ্ট লাগছে, এই সম্পর্কটার পরিধি কতদিন ছিল? সম্পর্কটার পরিধি ছিল 4 বছর। 4 বছর? হ্যাঁ, সেটা একতরফাই ছিল। মানে তোমার সাথে পরিচয় হয় ক্লাস 9-এ থাকতে? ক্লাস 8-এ পরিচয় হয় ক্লাস 7-এ। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে লাইক করে, তো তখন সে বলার মতো সুযোগ পায়নি। পরবর্তীতে আমাকে ক্লাস 8-এ সে অফার করে। তো 8-এ সে অফার করার পর আমি জোরপূর্বক রাজি হই। সেটা তো জোরপূর্বক? হ্যাঁ, জোরপূর্বক রাজি হই। তো জোরপূর্বক রাজি হওয়ার পরবর্তীতেও আমার মনটা আমি তাকে রিয়েল ভাবে লাভ করেছিলাম। সে যে রিয়েল লাভ করলা, সেইটার সময়সীমা কতটুকু ছিল? সেটা সময়সীমা ছিল 2 সপ্তাহ। 2 সপ্তাহ? এই 2 সপ্তাহের ভালোবাসাটা তোমাকে অনেক ভাবায়? অনেক ভাবায়। আচ্ছা, পরবর্তীতে সেই রিলেশনটা ক্লাস 10-এ আমি আমার ফ্যামিলিতে কয়েকবার মোবাইল কিনি লুকিয়ে লুকিয়ে, তারপর কয়েকবার সিম কিনি। পরবর্তীতে আমার এই রেজাল্টটা, এসএসসি রেজাল্টটাও খারাপ হয়, বেশি একটা ভালো আসে না, রেজাল্টটাও খারাপ হয়। তো যাই হোক, গেল ইন্টার ফার্স্ট ইয়ার উঠলাম। এখন শুরু হবে আমার দ্বিতীয় ঘটনা, যেটা তার মানে তোমার প্রথম ভালোবাসার জীবনটা এই মানে ক্লাস 7-এ পরিচয়, 8-এ
সেই মানুষটি তোমাকে অফার করে, তুমি তখন জোরপূর্বক রাজি হও এবং ফ্যামিলি বিষয়টা জেনে যায়, এই নিয়ে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পরবর্তীতে 2 সপ্তাহের তোমাদের দুপক্ষের মন মানসিকতার যে ভালোবাসাটা ছিল, যেটাতে তুমি একসময় খুব বেশি তার উপর দুর্বল হয়ে পড়ো, সেই ভালোবাসাটা পুনরায় আবার চাঙ্গা হয় হচ্ছে 10-এ, এবং তুমি তখন বিভিন্ন জায়গা থেকে বেনামে সিম কিনে মোবাইল কিনে তার সাথে পুনরায় সম্পর্ক করার চেষ্টা করো এবং সেটা আবার পরিবার জানে। হ্যাঁ, পরিবার কয়েকবার এটা আমি ধরা পড়েছি, মানে তুমি বেশ কয়েকবার ধরা খাও এবং পরবর্তীতে সম্পর্কটা পুরোপুরি শেষ। হ্যাঁ, পরবর্তীতে সম্পর্কটা পুরোপুরি শেষ হয় বলতে 4 বছর রিলেশনে গুরু অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমি আমার একটাই যে আমি ওর সাথে ভালো মতো একটু দেখাও করতে যাইনি কখনো। কেন যাইনি? আমি ভয় পেতাম যে হয়তোবা সে দেখে, এলাকার ভিতরে তো চিন্তা করতাম যে হয়তোবা ও দেখে ফেলবে বা ও দেখে ফেলবে, একটা ভয় কাজ করতো ভিতরে। তুমি যাকে ভালোবাসতে, রাসেল, সে তোমাকে ভালোবাসতো? সে তো আমার কাছে বলতো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ফ্যামিলির চাপে বা তোমার ফ্যামিলির যে বিহেভিয়ার সেটা আমার কাছে ভালো লাগে না, যদি আর কি এটার জন্য আর কি সে বলতো যে তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দাও, আমাকে বলতো। তো আমি বলতাম যে না, আমার ফ্যামিলিকে তো আমি ছাড়তে পারবো না, যদি হয় তাহলে আমার ফ্যামিলিকে নিয়েই করতে হবে। আর ধরা পড়ার পর প্রত্যেকটা বার গুরু মোবাইল ধরা পড়ার পর যখন আমি আমার ফ্যামিলি ওকে ফোন দিত, ও পুরোপুরি দোষটা আমার উপর দিয়ে দিত যে ও ফোন দিত। আচ্ছা, এই যে মোবাইল কিনেছো কখনো? হ্যাঁ, কয়েকবার মোবাইল কেনা, তারপর সিম কেনা, এই টাকা পয়সাগুলো কিভাবে আসতো? টাকা পয়সা আমি তো গুরু আপনাকে বলেছি, বাবা আমার একটা মাত্র মেয়ে, 2 ভাইয়ের 1 বোন, যা চেতাম মানে চাইতাম সেটাই দিত। হ্যাঁ, সেটাই পেতাম বেশিরভাগ সময়। তো তার মানে বাবা মার ভালোবাসার সদ্ব্যবহার কিভাবে করা যায় মোটামুটি সেগুলো পুরোপুরি পূর্ণ করা হয়েছে। হ্যাঁ, এটা বলা যায়, যেটা আসলে সদ্ব্যবহার ছিল না। আচ্ছা, সেই নিয়ে আমরা তো অবশ্যই অনুষ্ঠানে বিভিন্ন সময় প্রয়োজনে কথা বলবো। তাহলে এই ছিল তোমার প্রথম ভালোবাসা, ছোট্ট একটা মোটামুটি ভালোবাসার তিক্ত অভিজ্ঞতা। তার পরবর্তী ভালোবাসা? তার পরবর্তীতে ইন্টার ফার্স্ট ইয়ার আমি কমপ্লিট করার 1 সপ্তাহ আগে আমার বর্তমান হাজব্যান্ড যে মোহাম্মদ রুবেল, তার সাথে আমার পরিচয় হয় এলাকায় আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, যার নাম হচ্ছে ঈশা। ওর মাধ্যমে পরিচয় হয়। ওকে একটা ছেলে ফোন দিয়ে উত্ত্যক্ত করতো। তো ঘটনাটা এইভাবে হয় যে সে আমার ফোন নাম্বারটা এইভাবে পায়, তখনও জানতো না যে আমি বাসা থেকে যে আমি মোবাইল চালাই, মোবাইলটা আমার কাছে আছে। পরবর্তীতে রাসেলের পর আমার একটা ছেলের সাথে রিলেশন হয়, কিন্তু সেটা মানে ওরকম না, মানে একটা ফাজলামো টাইপের টাইম পাস। হ্যাঁ, টাইম পাস, কিন্তু আমি বুঝতাম সেও টাইম পাস করতেছে, আমিও বুঝতাম যে আমিও টাইম পাস করতেছি, এটাই বোঝা যেত। আচ্ছা, বুঝে আমরা টাইম পাস করছি। হ্যাঁ, সেটাই। পরবর্তীতে অনেক অ্যাডভান্স। আমাদের মোবাইল যে নেটওয়ার্ক গুলো সেগুলো হয়তো এখন 4G হয়েছে, 5G হয়তো হবে, কিন্তু আমাদের যে জেনারেশন তারা অনেক আগে 10G তে চলে গেছে। আমি এটাই বলতে নিচ্ছিলাম, তারা অনেক আগে 10G চলে গেছে এবং মানে বলাটা খুব বেসম্ভব, মানে আসলে শব্দটা এখন বেসম্ভব হয়ে গেছে যে আর যেও না বহুদূর। এখানে অনেক হয়েছে, এখানটায় আসলে তোমাদের মানে পায়ে শেকল পরানো খুব জরুরি হয়ে গেছিল। কারণ দেখো, মাত্র 8-এ থাকতে 7-এ থাকতে একটা মেয়ে বলছে আমি ভালোবাসি, ইন্টারমিডিয়েটে উঠে সে বলছে বাবা মার টাকা পয়সাগুলোকে সিস্টেম করতাম কিংবা জানতো না। শুধুও না, আজকে তো একজন প্রতিনিধি, আমাদের যে সমাজে যে তরুণ প্রজন্ম তাদের একজন প্রতিনিধি। এরকম অসংখ্য আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে, বন্ধুরা আছে, যারা বুঝে না বুঝেই হয়তো মানে বলছে আমি ভালোবাসি, কিন্তু সে নিজেই জানে না যে ভালোবাসা বিষয়টা আসলে কতটা গভীর। সেই খুব ভালো লাগছে যে হাবিবা তুমি খুব স্পষ্ট করে কথাগুলো বলছো, সাহস নিয়ে বলছো। আমরা আশা করি পুরো রাত 2টো পর্যন্ত আমরা তোমার ভালোবাসার পুরোপুরি আলোচনা শুনবো এবং সবাইকে জানাতে পারবো। আচ্ছা, তারপর আমি আর আমার ফ্রেন্ড মোবাইল ফ্ল্যাক্স ডিলিট করতে যাই। আমার ফ্রেন্ডের নাম্বারটা আমার হাতে লেখা ছিল, কারণ ওর ফ্যামিলিতেও জানতো না যে ওর একটা ছেলের সাথে রিলেশন আছে আর ওর কাছে মোবাইল আছে। তো পরবর্তীতে ওর নাম্বারটা আমার কাছে থাকে। তো ওই দোকানটাতেই, ফ্ল্যাক্স ডিলিটের দোকানটাতেই আমার হাজব্যান্ড যে ও বসে থাকে। তো আমি যে নাম্বারটা বলেছিলাম, তো আমার হাজব্যান্ড ভেবেছিল এটা আমার নাম্বার। আমাকে সে গত 3 বছর যাবৎ পছন্দ করতো, কিন্তু কখনো বলতে সাহস পাইনি। আচ্ছা। তো পরবর্তীতে আমি কোচিংয়ে যেতাম আসতাম, স্কুল কলেজে যেতাম আসতাম, দেখতো, কিছু বলার মতো সাহস পেত না, কিন্তু আমি দেখতাম যে একটা ছেলে আমাকে দেখতেছে, কিন্তু আদৌ সেটা বুঝতাম না যে সে আমাকে লাভ করে। আচ্ছা।
তো পরবর্তীতে নাম্বারটা নেওয়ার পর পরবর্তীতে আমার ফ্রেন্ডকে আমাকে ভেবে আমার ফ্রেন্ডকে সে ফোন দিয়ে উত্ত্যক্ত করা শুরু করে। আচ্ছা, মনে করছে আমি হাবিবার সাথে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, সে আমার নামও জানতো না, বা এতটুকুই সে আমার বাসা চিনতো, বা আমি সে কোন কোচিংয়ে পড়ি সেটা জানতো, কোন কলেজে পড়ি সেটা জানতো, এতটুকুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে বলে যে দেখ একটু আমার প্রবলেমটা হয়েছে, আমাকে একটা ছেলে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতেছে। তো আমাকে আর কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু গুন্ডি টাইপের ভাব যেটা, সেটা আমার মধ্যে ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে নাম্বারটা দিয়ে, আমি বলে কি যে নাম্বারটা দে আমাকে। পরবর্তীতে ও নাম্বারটা আমাকে দেওয়ার পর নাম্বারটা নিয়ে আমি ওকে ফোন দিয়ে বলি যে আপনি কেন ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন। পরবর্তীতে ও বলছে যে হ্যাঁ আমি তো ওকে ভালোবাসি, আমি যাকে ফোন দিলাম আমি তোকে ভালোবাসি। তো আমি বললাম যে আপনি কি জানেন ওর যে বিয়ে হয়েছে। আমি একটা মিথ্যা বললাম যে ও সরায় আনার জন্য বললাম যে আপনি কি জানেন ওর বিয়ে হয়েছে। পরে বলছে যে হ্যাঁ আমি জানি ওর বিয়ে হয়নি, আপনি মিথ্যা কথা বলছেন। আচ্ছা। তো বলতেছে আপনি কি জানেন ওর নাম কি। আমি বললাম এটা। পরবর্তীতে বলতেছে যে না আমি জানি না, ওর বাসা চিনি, আর এটা বলতে পারি গত 2-2.5 বছর যাবত আমি ওকে লাভ করি, পছন্দ করি। আচ্ছা। তো বললাম যে পছন্দ করলে তো ভাই লাভ নাই, ওর বিয়ে হয়ে গেছে, হয়তো আপনি জানেন না, কিন্তু ওর কাবিন হয়ে গেছে, ওর হাজবেন্ড থাকে বাইরে, দেশের বাইরে থাকে। এটা আমি বললাম। মানে আপনি বলছেন যে লাভ করলে লাভ নাই। হ্যাঁ। তো সে বাইরে থাকে, মানে তাকে আসলে পথভ্রষ্ট করার জন্য। আচ্ছা। তো যেহেতু আমার ফ্রেন্ডের একটা সাথে রিলেশন ছিল, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। পরবর্তীতে আমাকে একদিন রাতে একটা নাম্বার থেকে বারবার কল দেওয়া হচ্ছে আমার নাম্বারে। হ্যাঁ। পরবর্তী আমি চিন্তা করেছিলাম যে এটা ওই ছেলে হয়তো বা যে যাকে আমি ফোন দিয়ে থ্রেট করেছিলাম। তো পরবর্তীতে আমি পরের দিন 2 দিন এরকম হয়েছে। 2 দিন হওয়ার পর পরের দিন সকালে আমি ফোন দিই ওই নাম্বারটাতেই, আমার হাজবেন্ডের নাম্বারটাতেই, যে আপনি কি আমার নাম্বারটা কাউকে দিয়েছেন। পরে বলছে না। পরে বলছি আপনি কি আমাকে কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। বলছে না আমি তো আপনাকে ফোন দিইনি, কেন। আমি বলি না এমনি। বলছে কেন, আপনি বলেন, আপনাকে বলতে বলেছি। তো আমি বললাম যে না কিছু না এমনি। দেখেন আমার মেজাজ গরম করবেন না, আমি কিন্তু আপনাকে বলতে বলছি। আচ্ছা, ছেলেটা বলছে। হ্যাঁ। পরে আমি বললাম যে এরকম আমাকে একটা ছেলে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিল এর জন্য। পরে বলতেছে যে নাম্বারটা দেন। আমি বলি না নাম্বার আপনাকে কেন দিব। পরবর্তীতে বলতেছে যে নাম্বারটা আপনাকে দিতে বলেছি, আপনি দেন। ওরে বাবা। পরে আমাকে এই কথা বলার পর আমি বলতেছি যে না নাম্বারটা আপনাকে কেন দিব, আমি আমার হাজবেন্ডকে দিব নাম্বার, আপনাকে কেন দিব। তুমি বলছো? হ্যাঁ। আচ্ছা। যে দিলে আমি আমার হাজবেন্ডকে দিব, আপনাকে কেন দিব। তো বলতেছে যে আপনি জানেন এখন আমার কি করতে ইচ্ছা করতেছে। ওই ছেলেটাকে যদি আমি পাইতাম, ওর খবর ছিল। আচ্ছা। যদি আমি ওকে পাইতাম। তো বললাম যে এইসব বলে তো লাভ নেই, আপনি ওকে পাবেন না, কিছুই না। পরবর্তীতে কয়েকদিন পরেই মাদার্স ডে ছিল। তো ছেলেটার সাথে না আমার একটা ভালো কানেকশন হয়ে যায় অ্যাজ এ ফ্রেন্ডশিপ। আচ্ছা আচ্ছা। ভালো একটা কানেকশন হয়ে যায়, আস্তে আস্তে ওর সাথে ভালোই একটা সম্বন্ধ আমাদের হয়ে যায় ফ্রেন্ডশিপের মতো। তো আমি জানতাম না যে সে আমাকে পছন্দ করতো। আমি ভাবছিলাম যে হয়তো আমার ফ্রেন্ডকে পছন্দ করে, যেহেতু ওর নাম্বারে ফোন দিয়েছে, আমি ভাবছি ওকে পছন্দ করে। পরে আমি আর আমার ফ্রেন্ড চিটাগাং রোড মার্কেটে আমরা দুজন যাই মাদার্স ডে উপলক্ষে। আমি আমার মার জন্য একটা গিফট কিনবো। তো গিফটটা কিনতে যাই, তো একটা গিফট কিনি, আর আমার ফ্রেন্ড ওর মোবাইলের একটা ব্যাটারি কিনে। তো দুইজনে কিনে আসছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে, আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জানোস ওই ছেলেটা না আমাকে এরকম ফোন দিতেছে, বা ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে, একটা অ্যাজ এ ফ্রেন্ডশিপ ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো বলতেছে একটা কাজ কর, ওকে ডাকা, দেখি এটা কে, যেহেতু আমাদের এলাকায় থাকে আমরা তো চিনতেছি না, দেখি ওকে কে, একটু দর্শন করি। হ্যাঁ। পরে ওর সাথে ওকে আমি ডাকাই যে চিটাগাং রোড একটু আসেন। পরে ও বলতেছে যে এখন পারবো না, পরে আসলে হয় না। আমি বলছি না, যদি আপনি আমার ফ্রেন্ড রিয়েলি ফ্রেন্ড ভাইবা থাকেন তাহলে আপনি আজকেই আসবেন। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন। ছেলেটা বলছে। হ্যাঁ। আচ্ছা। এই আধ ঘন্টা সময়ের মধ্যে সে বাসায় যায়, বাসায় যে ফ্রেশ হয়, রেডি হয়ে তারপরে সে আমার সাথে মিট করতে আসে। আচ্ছা। পরবর্তীতে আমি আর আমার ফ্রেন্ড গাড়িতে উঠে যাই। তো আমি ওকে বারবার বলতেছি যে যেটা ও চলে আসছে। তো আমি ওকে বারবার বলতেছি যে আপনি আমার সামনে আসেন, আমি তো আপনাকে দেখতেছি না, আপনি আমাকে দূরে থেকে দেখতেছেন, আমি তো আপনাকে দেখতেছি না। বলতেছে যে না আমি সামনে আসতে পারবো না, কারণ আমি তো তাকে চিনে ফেলবো যদি সে আসে। পরবর্তী সে বলতেছে যে না আমি আসবো না। আমি বলছি আপনাকে আসতে বলছি, প্লিজ আপনি একটু কাছে আসেন, সামনে আসেন, নাহলে আমি চলে যাব। বলতেছে যে না না আপনি যাই না, আমি আসতেছি। তো আমি আশেপাশে তাকে দেখতেছি যে না আমি কাউকে দেখতে পারছি না, কারণ মার্কেটের ভিতরে অনেক লোকজন। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাই। মানে সে অনেক আনইজি ফিল করছে আমার সামনে আসতে।
তারপরে আমি যেই গাড়িতে উঠে গেছি তো আমাকে বলতেছে আপনি গাড়ি থেকে নামেন, আমি আসছি আপনার সামনে আসতেছি। বলছি না, আমি গাড়ি ছেড়ে দিচ্ছি, আমি চলে যাবো। বলতেছে আপনাকে কিন্তু নামতে বলছি, দেখেন পরে কিন্তু আপনি হাজার বললেও আমি আপনার সাথে মিট করতে আসবো না। আচ্ছা, তো আমার ফ্রেন্ড বলতেছে আচ্ছা ঠিক আছে নাম, যেহেতু ছেলেটা চলে আসছে আমরা মিট করি, দেখি ছেলেটাকে। নামার পর আমি ওকে দেখে পুরো হতভম্ব যে এই ছেলেটাকে তো আমি রেগুলারই দেখি আমার কলেজের সামনে, কোচিং এর সামনে, বাসার সামনে কখনো দেখিনি, কিন্তু কলেজ কোচিং এর সামনে প্রায় দেখতাম। পরবর্তীতে যাই হোক, তার সাথে কথা হলো, একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে যে বসার পর জানি রেস্টুরেন্ট অফ ছিল রেস্টুরেন্টটা। পরে ও বলতেছে যে, আমি বললাম যে আপনার সামনে আপনার কাছে 10 মিনিট সময় আমি আপনাকে দিলাম, আপনি কি বলবেন বলেন, আর আপনি যাকে ফোন দিতেন সেটা আমি না, সেটা ও। আচ্ছা, তো আমার ফ্রেন্ডকে দেখিয়ে বলেছি যে সেটা ও। পরে বলতেছে যে কি বলেন, ও তো আমাকে ভেবে কল দিছে। পরে বলতেছে যে কি বলেন, আমি বলছি হ্যাঁ সেটা আমি না, সেটা ও। পরে আমি তাকে 10 মিনিট সময় দিই, সে চুপ করে থাকে, আমিও চুপ করে থাকি, আমার ফ্রেন্ডও চুপ করে থাকে, মানে চুপ করে থাকার মধ্যে 10 মিনিট কেটে যায়। পরে আমি ব্যাগটা নিয়ে চলে আসতে নি। তারপরে আমি ওকে বললাম যে শুনেন, যদি লাইফে কখনো রিলেশন করতে হয় তাহলে এইভাবে মেয়েদেরকে ভয় পাইলে চলবে না, সামনে আগে যান, যদি না পারেন তাহলে কখনো রিলেশন করতে পারবেন না, বিয়ে তো দূরের কথা। তো আমার কথা শুনে সে কিছু বলে না, সে শুধু হাসে। পরে আমরা চলে আসার পর আমি বাসায় চলে আসি। তো আমরা বাসায় যাব, বাসের থেকে নেমে তারপর রিক্সায় উঠবো। অ্যাট দ্য টাইম সেও উপস্থিত সেখানে। তো আমাকে বলতেছে যে রিক্সায় ওঠেন। আমি কেন, আপনি ভাড়া দিবেন সেই রিক্সা আমি কেন উঠবো, আমার কাছে কি টাকা নেই, আমাদেরকে কি গরিব মনে হয় নাকি, আমাদের কাছে টাকা আছে, আমরা ইচ্ছা করে হেঁটে যাচ্ছি। পরে বলতেছে যে উঠেন, আমি বলছি না উঠবো না, আপনি যান। পরে সে চলে যায়। পরে আমি ওকে বারবার রিকোয়েস্ট করি যে আপনি নাম্বারটা কোত্থেকে পাইছেন, অনেকবার রিকোয়েস্ট করি, সে বলে না। পরবর্তীতে যেই গিফটটা আমার জন্য এনেছিলাম ওইটার মধ্যে একটু সমস্যা ছিল, সেটা চেঞ্জ করার জন্য আমি আবার 2 দিন পরে আবার চিটাগাং রোড যাই। সেখানে যাওয়ার পর যখন আমি গিফটটা দেখাই, ওকে একটা কানের ইয়াররিংস ছিল আম্মুর জন্য। তো ওই ইয়াররিংটা আমি ওকে দেখাই যে দেখেন তো গিফটটা কেমন হয়েছে, আম্মুর জন্য কিনেছি। হ্যাঁ ভালোই তো। তো ও গিফটটা দেখে সেটা মাইন্ডে রেখে দেয় যে এরকম গিফট মেয়েদের পছন্দ, সে আদৌ জানে না মেয়েদের কি পছন্দ। আচ্ছা। তো পরবর্তীতে আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি, কিছু খাওয়া দাওয়া হয়। আমি পরের দিন, হ্যাঁ পরের মানে যখন গিফট চেঞ্জ 2 দিন পরে, তো আমি সেও আসে, মানে তুমি তাকেও জানাও? হ্যাঁ সেও আসে। তো আমার ফ্রেন্ডই বলে যে দেখ যদি আসলে নেই। পরে ওকে জানাই, তো বলছে ঠিক আছে আমি আসতেছি। তো ও আসে, ও মোচাক স্ট্যান্ড থেকে আমাকে, তারপরে আমরা যাই। আমরা কোনোভাবে একসাথে হতে চাচ্ছি না। পরবর্তীতে ওখানে যাই, যে আমরা আগে আমার ফ্রেন্ড যে ব্যাটারিটা কিনেছিল ওটা চেঞ্জ করে তারপরে আমি রেস্টুরেন্টে যেয়ে বসি, আমরা 2 জন। পরে আমরা 3 জন রেস্টুরেন্টে যেয়ে বসার পর ওইখানে কিছু খাওয়া দাওয়া হয়, আমি খাই না। তো আমি একটা কথা চিন্তা করতাম সবসময় যে আমাদের কোচিংয়ের একটা ম্যাম বলেছিল যে তুমি রিলেশন করতেছো, আমাকে উল্লেখ করে বলে নাই, এমনি বলেছিল আমাদের সবাইকে উল্লেখ করে যে তোমরা রিলেশন করার সময় যে একটা মানুষের থেকে যে তোমরা যে পরিমাণ টাকা খাবা বা তার থেকে যে নিবা, সেটা পরবর্তী হিসাব কিন্তু উপরে যে দিতে হবে। যে ওই লোকটা তোমার কি হইতো যে তুমি ওই লোকটা থেকে খেয়েছো বা নিয়েছো। তো এটা চিন্তা করে আমার মন মানসিকতা অন্যরকম, যে আমি আদৌ কোনো ছেলের থেকে কখনো টাকা খাওয়া বা কিছু এসব বিষয়ে আমাকে কেউ বলতে পারবে না। আচ্ছা। তো ওই যে আমার হাজব্যান্ড যে অর্ডারগুলি দেয় ওইখান থেকে আমি কিছুই খাই না। তো আমার ফ্রেন্ড আবার আমার হাজব্যান্ডকে বলতেছে যে আপনাদের যে ফ্রেন্ডশিপ হইলো মিষ্টি তো খাওয়াইলেন না, এটা কেমন কথা? আচ্ছা, এই মুহূর্তে আসলে তোমরা রেস্টুরেন্টে কি অর্ডার দিয়েছো সেটা শুধু শুনলাম, কিন্তু আমাদের সফটওয়্যার আমাদেরকে অর্ডার দিচ্ছে যে ভাই এই মুহূর্তে বিজ্ঞাপনে যেতে হবে। আসলে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসবো হাবিবার কথা নিয়ে, শুনবো আসলে আর কি হয়, কি হয়েছিল। শুনছেন ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ। ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর, এসে আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি সেখান থেকে খাওয়া দাওয়া করিনি বেশি একটা। তো না খাওয়ার জন্য আমার হাজব্যান্ড যে তখন তো সে আমার ফ্রেন্ড ছিল, তো সে আমার সাথে অনেক রাগ করছে যে আপনি খাচ্ছেন না, আমি এগুলি অর্ডার করলাম, এগুলি এটা কেমন কথা। তো আমি তাকে দেখানোর জন্য অল্প কিছু খাই। পরবর্তীতে আমার ফ্রেন্ড বলে যে আপনাদের ফ্রেন্ডশিপ হলো, আমাকে মিষ্টিও খাওয়ালেন না, আমার জন্যই তো হলো। তো আমার হাজব্যান্ড বলতেছে যে মিষ্টি খাবেন, আচ্ছা ঠিক আছে আমি এখনই অর্ডার করছি। তো সাথে সাথে মিষ্টির অর্ডার করে, সেখান থেকে নিচে থেকে মিষ্টি নিয়ে আসে, আইনা আমার ফ্রেন্ডকে খাওয়ায়। তো আমাকে বলে আমি মিষ্টি খাই না।
হুম যা গেল এই ব্যাপারটা। পরবর্তীতে আমরা যখন আমার গিফটটা আমি এক্সচেঞ্জ করতে যাই, তো আমি সে তো দেখেছি আমি যে গিফটটা কিনেছি, সে আমরা যে দোকানে ঢুকেছি সেখানে না ঢুকে সে পরবর্তী আরেকটা দোকানে ঢুকে সে 2টা ইয়াররিংস কিনে, 2 জোড়া, হুম আমার জন্য 1 জোড়া এবং আমার ফ্রেন্ডের জন্য 1 জোড়া। হুম। তো আমাদের এক্সচেঞ্জ করা হয়েছে, এরপর আমরা দোকান থেকে বের হয়েছি, তারপরে ও বলছে একটু দেখে যান। তো আমি গেলাম, তো বলতেছে যে দেখেন তো ইয়াররিংসগুলি কেমন। তো আমি বলছি হ্যাঁ ভালো, তো কার জন্য? পরে বলতেছে যে আছে একজনের জন্য। পরে বলতেছে যে বয়সটা কেমন, বয়সেরও একটা মিল আছে। তো বলতেছে যে মনে করেন আপনাদের বয়সী। তো আমি তো বুঝে গেছি যে আমার জন্য। পরে বলছি আমি হ্যাঁ ভালো, কিন্তু একটা কথা বলে রাখি, যদি আমাদের জন্য হয় সেটা আমরা কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করবো না। পরে সে ইয়াররিংসটা সে এক্সট্রা দাম দিয়ে কিনে, আমার মনে আছে এক্সট্রা দাম দিয়ে কিনে তো আমি আবার মার্কেট থেকে বের হয়ে চলে আসি যে সে কেন কিনতেছে। আমি তো তাকে মানা করছি, আমি তো তার থেকে কিছু চাইনি, তো সে কেন এটা করতেছে। তো বের হয়ে আসার পরে সে দৌড়ে আমাদের সামনে চলে আসতে, আমি আবার ওকে ফোনে বলছি যে আমি চলে যাচ্ছি, আপনি থাকেন এখানে। তো বলতেছে যে একটু দাঁড়ান। আমি বলছি একটু দাঁড়ানোর সময় নেই, আমি চলে যাচ্ছি। তো আমরা যেই গাড়িতে উঠবো অ্যাট দ্যাট টাইম সে এসে উপস্থিত, সে সাথে সাথে আমাদের সাথেই উঠেছে গাড়িতে। আচ্ছা। তো সেখান থেকে মুচাক পর্যন্ত আমরা যাই। তো আমরা গাড়ি থেকে নেমে ভাড়া দিব, সে গাড়িতে অলরেডি ভাড়া দিয়ে দিয়েছে, গাড়ি ভাড়া দিয়ে দিয়েছে। তারপর আমরা যে ফ্লাইওভার দিয়ে ক্রস করব, সে রাস্তা ক্রস করে আমাদের জন্য রিক্সার দাঁড় করিয়ে রেখে ভাড়াও দিয়ে দিয়েছে। আমরা বলতে পারি না এসব কিছু। তো ভাড়া দিয়ে সে অতটুকু রিক্সা আমরা দেখা পর্যন্ত সে ওখানে ছিল। পরবর্তীতে যখন আমরা ফ্লাইওভার দিয়ে পার হয়ে নিচে নামি, পরে আর তাকে দেখতে পাই না। আচ্ছা। রিক্সাওয়ালা বলতেছে যে আপনাদের ভাড়া করা হয়ে গেছে এই গাড়িটা। তো আমরা পরবর্তীতে বাসায় চলে যাই। তো আমার ফ্রেন্ড আমার সাথে যায়। তো আমি ওকে বলি যে দেখ ও কি চাচ্ছে আসলে, ও আসলে কি চাচ্ছে একটু জান। তো আমি নামাজ পড়ে পরে আমার ফ্রেন্ড ওর সাথে কথা বলে মোবাইলে। তো আমার ফ্রেন্ড ওকে ডিরেক্টলি বলছে যে ভাইয়া আপনি কি ওকে ভালোবাসেন, আপনি কি ওকে লাইক করেন? তো বলতেছে যে সেটা আমার না, সেটা ওর কথার উপর ডিপেন্ড করে। যেহেতু আপনারা আমার কথা শুনেছেন, অবশ্যই বুঝতে পারছেন যে আমি ওকে লাভ করি কিনা। তো বলতেছে যে আপনি ওকে লাভ করেন ভালো কথা, 2 বছর বা 2.5 বছর 3 বছর যাবত আপনি ওর সাথে ওর পিছু ঘুরতেছেন। তো ও কি আসলে রাজি কিনা আমি তো বলতে পারবো না, আমার সাথে ওর কথা বলতে হবে। তো আমি নামাজ পড়ে উঠে পরে আমি ওকে বলি যে কি বললি? পরে বলতেছে যে এরকম সে তো তোকে লাভ করে। আচ্ছা। সেজন্য সেরকম পাগলের মতো করতেছে। তো আমি বলি যে লাভ করে, আমার তো এখন আর রিলেশন করা সম্ভব না, যেহেতু আমি একটা ধাক্কা পেয়ে গেছি অলরেডি, আমার পক্ষে সম্ভব না এখন রিলেশন করা। আমি ভার্সিটি লেভেলে যাব, দেন আমি রিলেশনে ঢুকবো। পরে বলতেছে যে দেখ একটু ট্রাই করে। তো আমি ওকে আমার ফ্রেন্ডকে অলওয়েজ একটা কথা বলতাম যে ঈশা, আমি না এমন একটা মানুষকে চাই যে আমার কষ্টগুলি বুঝবে, যে আমাকে বুঝবে। তুমি বলছো? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে অলওয়েজ বলতাম এই কথাটা। তো ও আমাকে না মনে একটা নাড়া দিয়ে দেয়, আমার ফ্রেন্ড আমাকে, যে দেখ ও তোকে পাগলের মতো ভালোবাসে যতটুকু বুঝলাম। তো দেখ হয়তো বা এই মানুষটাই হতে পারে যে তোকে পাগলের মতো ভালোবাসে, আর যে তোর কষ্টগুলি বুঝবে, যে তোকে বুঝবে। ওর এই কথাটা না, আমার ফ্রেন্ডের এই কথাটা না আমার মনে অনেক সাড়া দেয় যে আদৌ কি তাই। কিন্তু আমি তখনও জানতাম না যে ও একজন ড্রাগ অ্যাডিক্টেড। আচ্ছা। তো পরবর্তীতে আমার আরেকটা ফ্রেন্ড, আমরা কলেজে বসতাম জানালার পাশে, ইচ্ছা করেই বসতাম যে ও কলেজের নিচে বসে থাকতো বেঞ্চের উপরে, আর আমরা দুইজন জানালার পাশে যেয়ে বসতাম, আমার ফ্রেন্ড আর আমি। তো পরবর্তীতে আমার আরেকটা ফ্রেন্ড ফারজানা, ও জানে ব্যাপারটা। আমি আর কি আমার অন্য ফ্রেন্ড সার্কেলে আরো যারা ছিল তারা আর কি একটা সন্দেহজনক যে ওরা তো কখনো জানালার পাশে বসে না, তো এখন হঠাৎ কেন জানালার পাশে। তো আমরাও বুঝতে পেরেছিলাম, ঈশা আর আমি বুঝতে পেরেছিলাম যে ওরা কিছু একটা সন্দেহ করছে। তো পরে আমার ফারজানা যে ফ্রেন্ডটা, ও আসলো, এসে বলতেছে কি রে তোরা কাকে দেখোস? পরে ও জানালা দিয়ে ওকে দেখে যে কেউ নাই, যে যাদেরকে আর কি আমাদের দেখার মতো বা যে আমাদেরকে পছন্দ করে এরকম কেউ। পরে ও বলে কাকে দেখোস? দেখি একজনকে। তোর জেনে কি করবি? পরে বলতেছে যে না বল না, ফাজলামি না। আমি কি কাউর কি না, এমনি জানালার পাশে বসি না তো কখনো, সেকেন্ড ইয়ারে তো উঠে গেলাম, এখন পর্যন্ত জানালার পাশে বসিনি, এমনি বসলাম দুজনে গল্প করতে, যেন টিচারদের চোখে না পড়ে বেশি একটা। পরে আমাকে যাই হোক, ও তো জানালার পাশে প্রায় বসে থাকতো, বা টিফিন টাইমে আমরা
খাবার খেতাম খুব কমই, দুইজন ঈশা আর আমি খুব কমই খাবার খেতাম, ওর সাথে আর কি মিটটা হতো বেশি। তো আমরা এরকমভাবেই মিট করতাম যে ওর সাথে কথা বললে কেউ বুঝবে না যে আমার সাথে ওর রিলেশন, সবাই বুঝবে যে ঈশার সাথে ওর রিলেশন। আচ্ছা, এটা কি তোমরা ইচ্ছা করেই পালন করতে সিস্টেমটা নাকি হয়ে গেছে? না না না, এটা আসলে কিন্তু হয়ে গেছে জিনিসটা। তো পরবর্তীতে ওর সাথে কথা হতো আস্তে আস্তে হতে এক সময় হয়ে যায়। পরে আমার ফারজানা যে ফ্রেন্ডটা আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট দেয় যেদিন, রেজাল্টের ঠিক আধ ঘন্টা আগে তো আমি আমার ফ্রেন্ডকে জানাই যে তুই না বলস যে আমি কাকে পছন্দ করি বা কার সাথে এখন রিলেশন চলতেছে এই মানুষটার সাথে। তো ও আর কি এলাকার মধ্যে একটু এক্সপার্ট, যে কোন ছেলে কেমন বা কি এগুলি জানা সম্পর্কে ও এক্সপার্ট। তো ও আমাকে বলতেছে যে তুই এই ছেলের সাথে রিলেশন করস? আমি বলছি হ্যাঁ, কেন, কি হয়েছে? তুই কি জানোস ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? আমি বলি জানি তো কিছু, কিন্তু সে যখন সে আমাকে প্রপোজ করে তখন আমাকে সব বলতে চায়, কিন্তু আমি ভাবছি অন্য কিছু হবে, সেজন্য আমি জানতে চাই না তার কাছ থেকে, যে আমি আমার কিছু জানতে চাই না। আমি আমার হাজব্যান্ডকে বলি আমি কিছু জানতে চাই না তোমার থেকে। তো ও আমাকে অনেকবার বলার জন্য চেষ্টা করে, কিন্তু আমি বলছি যে আমি জানতে চাই না তোমার থেকে সব কিছু। পরে আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুই কি জানোস ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? বলছি যে কি? পরে বলতেছে যে তুই কি জানোস ও ড্রাগ অ্যাডিক্টেড। সেটাকে তোমার বান্ধবী বলছে? হ্যাঁ, আমার বান্ধবী বলছে, ফারজানা। আচ্ছা। তো ওইখান থেকে না আমি ঠিক দাঁড়া থেকে বসে পড়ি, এমন একটা অবস্থা যে পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে। তো ও একটা স্মার্টফোন কিনছিল আমার জন্য, কি আমার সাথে কথা বলার জন্য, যে আমি ওকে বলছিলাম ইমো আইডি খুলতে। তো আগে চালাইতো না, পারতো কিন্তু চালাইতো না, ইচ্ছা করে চালাতো না। ও মোবাইল রাখতে পারে না, হারায় যায় বা হাত থেকে পড়ে যায়, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে আমি যখন এটা শুনি আমার পুরো অবাক হয়ে যায় আমি, যে এরকম কিছু। তো আমি ওর সাথে একটু রাগ দেখায় কথা বলি, যদিও কিন্তু ওর দোষ নাই, কিন্তু ও আমাকে বলতে তো চাইছে, আমি শুনতে চাইনি। তো যাই হোক, ওকে একটা ইমো আইডি খুলে দিই। পরে আমি ওর সাথে আর কি রেজাল্ট দিয়ে দিয়েছে, ভালোভাবে আল্লাহর রহমতে পাশ করেছি। তো আমরা সব ফ্রেন্ড সার্কেলে সবাই মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবেই পাশ করেছিলাম। তো সবাই আর কি, আমার ফারজানা আর ঈশা, আমার এই দুইটা ফ্রেন্ড আমার হাজব্যান্ডকে ধরেছে যে আপনার উড বি ওয়াইফ তো পাশ করেছে, কি খাওয়াবেন আমাদের বলেন। আচ্ছা। পরে বলতেছে যে কি খাবেন বলেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমরা কোন খাবো। ঠিক আছে, 3টা কোন নিয়ে আসছে। তো আইনা খাওয়াইলো তার তিনজনকেই আমাদের তিনজনকেই। তো আমার গলা দিয়ে নামছে না, কারণ আমি তো এমন একটা কথা শুনেছি যেটা আমার মানে আমি আশা করিনি কখনো। তো আমি আবার চিন্তা করতাম যে যাই হোক, তার সাথে মোটামুটি আমি চিন্তা করেছিলাম যে আমি রিলেশনটা ভেঙে দিব। মানে এরকম একটা জিনিস আমার রিলেশন রাখা সম্ভব না, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এটা কতদিন পর ভাবলে? এটা 2 দিন পরই। 2 দিন পরে? না, সেদিন থেকেই ভাবা শুরু করেছি, কিন্তু 2 দিন পরে আমি তাকে অ্যান্সার দিয়ে দিয়েছি আপনার সাথে আমার রিলেশন করা সম্ভব, যেহেতু সে অ্যাডিক্টেড। হ্যাঁ, অ্যাডিক্টেড। তারপরে সে করেছে কি, তার হাত কেটে ফেলেছে, আমি তার সাথে রিলেশন করবো না। কারণ ততদিনে সে আমাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল। আচ্ছা। বাসায় কেউ জানতো না। পরে স্মার্টফোন কিনে দিয়েছিল, তো ইমোতে আমার সাথে কথা হতো বা ভিডিও কলে কথা হতো। আমার বাসার মানুষ তো আর কি, আমার আম্মু একটু বেশি চালাক। আমার এরকম একটা অবস্থা ছিল যে আমি রিলেশনে থাকলে খাওয়া দাওয়া ছেড়ে দিই বা ঘুমটা কমে যায় বা চুপি থাকতে চেষ্টা করি, এরকম। তো আমার আম্মু না সবসময় আমার ভাব দেখি বুঝে যেত, এরকম ভাবই করতাম আমি। পরে আম্মু বুঝে গেছে যে কিছু একটা সমস্যা আছে। তো আস্তে আস্তে আম্মু বলতেছে যে তুমি এখন কোচিংয়ে যেও না কয়েকদিন। কেন যাবো না? কেন না, আমি মানা করছি আপাতত কয়েকদিন যেও না, একটু প্রবলেম আছে, কলেজে যাওয়া দরকার নেই। আম্মু তো বুঝে গেছে এর জন্য। পরে আমি বলছি না, আমি যাবো, কেন যাবো না, আমার ভালো লাগে না বাসায় বসে থাকতে। আম্মু বুঝে গেছে বিধে এই কথাটা বলছে। আমি আর বুঝতে পারিনি যে আম্মু এটার ব্যাপারে একটা সাড়া পেয়ে গেছে। পরে আম্মু আমাকে মানা করার পরে আস্তে আস্তে যখন আর কি তারা বুঝে গেছে যে আমার কাছে একটা মোবাইল আছে, কিন্তু সেটা ধরতে পারতেছে না। তো একদিন রাত্রে আমি তার সাথে অনেক কানাকাটি করি যে আমার বাসা থেকে বলতেছে আমাকে বিয়ে দিয়ে দিবে, কথা হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা আমি মিসিং করে গেছি গুরু, রাসেলের সাথে সম্পর্ক ব্রেকআপের পর নিয়ে বাইরে ঘুরতে যেতে চেয়েছিল। আচ্ছা। কিন্তু আম্মু বলতেছে যে না, আমি আমার মেয়েকে দিব না, কারণ আম্মু জানে আমি একটু সহজ সরল টাইপের, একটু কিছু হইলে আমি সব বলে দিই।
আচ্ছা একটা অভ্যাস। তো আম্মু ছেলেটাকে খুব পছন্দ করেছিল আর কি। এরকম একটা অবস্থা, আমার বিয়ে হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্টের দিন। পরে ছেলে ফোন দিয়ে বলতেছে যে আমি হাবিবা মাইক্রোফোনের সামনে একদম মুখ রেখে, কারণ শ্রোতাদের হয়তো শুনতে মাঝে মাঝে অসুবিধা হতে পারে। ওকে গুরু, আমার আম্মু বলতেছে, আম্মুকে ফোন দিয়েছে, ছেলেটা বলতেছে যে আমি রতার সাথে একটু বাইরে দেখা করতে চাই। তো আম্মু বলছে যে না, আমার মেয়ে আমি দিব না বাইরে কথা বলতে। তুমি যদি চাও তুমি আইসা আমার বাসায় কথা বলো, বা আমার আরেকটা মেয়ে আছে তার বাসায় যে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। বলতেছে যে না, আমি ওর সাথে বাইরে আমরা ওই বিষয়ে আমরা যেটাই হোক, তোমার রাসেলের সাথে মানে প্রথম ভালোবাসার সাথে সম্পর্ক ব্রেক হয়ে যাবার পরে এঙ্গেজমেন্টের দিন তোমার যে ছেলের সাথে, সেটা কারণ আমরা তাহলে মূল গল্প থেকে সরে যাবো আসলে। পরবর্তীতে আমার ওর সাথে ওই বললাম যে ও হাত কেটে ফেলে ওকে মানা করে দেওয়ার পর। তো আমার কাছে, আমি এই জিনিসগুলি দেখতে পারতাম না, আমি এগুলি কখনো দেখিনি বা দেখতে পারতাম না, যে এগুলি কখনো আমার সহ্য হতো না। তো ওই যে আমাকে যে ছবিটা পাঠিয়েছে, এটা দেখে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে আমি তো এগুলি কখনো দেখিনি, আর আমি এগুলি কখনো ট্রাইও করিনি কখনো। তো আমি চিন্তা করলাম যে ছেলেটা এরকম করতেছে, যদি কোনো কি ছবি পাঠিয়েছিল সে হাত কেটে ফেলেছে। মানে হাত কাটা বলতে কি কোনো হাত এবং রক্ত ঝরছে এরকম? তার চেহারা দেখেছিলা? মানে ফুল ফ্রেম ছিল নাকি সিলেক্টেড ক্রপ করা ছিল? ওটা তো অন্য কারোরও হাত হতে পারে। কিন্তু পরবর্তীতে আমি দেখেছি এটা তার হাত। না, আমি এটা কেন বলছি, কারণ এই ধরনের ভালোবাসার প্রতারণাগুলো অনেক সময় হয়ে থাকে। অনেক বন্ধুদের জীবনে এগুলো হতে পারে কিংবা হয়েছে, সেই বিষয়ে একটু সতর্ক করে দেওয়ার জন্য। এবং এই বিষয়টি নিয়ে আমি আগেও বলেছি, হাত কাটাকাটি করে কখনো ভালোবাসার প্রমাণ দেয়া যায় না, এটা নিতান্তই বোকামি, এছাড়া কিচ্ছু না। আচ্ছা, তারপর? তো সে আমাকে বলেছে যে আমি তো তোমাকে বলতে চেয়েছি, তুমি তো আমার থেকে শুনতে চাওনি, তুমি এখন কেন আমাকে ভুল বুঝতেছো? তো আমি বলছি যে এখন আমি কিছু শুনতে চাই না, আপনার সাথে আমার কোনো রিলেশন আমি রাখতে চাই না, আপনি আমাকে মোবাইল দিয়েছেন, আমি এটা এসে কালকে আপনাকে আমি দিয়ে দিব। তো ও বলতেছে যে তুমি আমাকে মোবাইল ফেরত দিবা, আমি কলেজ রোডে রক্তের বন্যা ভাসায় দিব তুমি আমার সাথে এই কাজটা করলে। আচ্ছা, আমি একটা ভয় পেয়ে যাই যে আসলে আমি যদি এই কাজটা করি সব জানাজানি হয়ে যাবে, একটা হয়ে যাবে, আমি এর থেকে আস্তে করে আমি যে কোনোভাবে সরে আসবো। পরবর্তীতে আমি আর সরে আসতে পারি না গুরু, বাসায় আমি মোবাইলটা ধরা পড়ে যাওয়ার পরে আমার আম্মু ওকে ডাকায়। তখনও একটা শপিং মলে চাকরি নেয়। তো ও শপিং মলটা অফ হয়ে যাওয়ার পরে সে আমাদের বাসায় আসে তার 2 ফ্রেন্ডকে নিয়ে। তো এক ফ্রেন্ডকে আমি চিনতাম, আমাদের কলেজের আশেপাশেই থাকতো, অন্য একটা কলেজে পড়তো। তো যাই হোক, ওইখানে ওদিন আসে, আম্মু ওদেরকে ডাকায়। তো ডাকানোর পরে আম্মু ওদেরকে বুঝায় যে দেখো আমার মেয়ে তো ছোট, ও বুঝে না, আবেগের বশে এরকম কিছু করে ফেলছে, এটা সেটা। তো সেদিন আবার আমি কোচিং যেতে চাইছি, তো তার মানে আমি যেটা বুঝতে পারছি যে আন্টি শুরু থেকেই তোমাদের সাথে কিংবা তোমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। না, চলেননি? না। আচ্ছা, সেটা আমার একটা অনেক বড় ব্যর্থতা। আমি আমার আম্মুর সাথে অনেকবার ফ্রি হওয়ার চেষ্টা করেছি, কিন্তু মানে যে সাধারণত এই বিষয়গুলো হবার পর যেটা হয় যে মা বাবা উল্টা আরো মানে সন্তানদের মারধর করে কিংবা ঘরে আটকে রাখে, কিন্তু সেখানে আন্টি আরো উল্টা তোমার মানে যে ছেলের সাথে সম্পর্ক তার সাথে। তারা প্রথমে তো ডাকতে চাইনি, আচ্ছা, আমার প্রেসারে তারা পরবর্তীতে বাধ্য হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারা চিন্তা করেছিল যে আমরা ছেলেটাকে কোনোভাবে বুঝিয়ে সরিয়ে দিব। আচ্ছা, বা ছেলেটা যদি শুনে তো পরবর্তীতে সরে যাবে। কিন্তু ওকে যখন ডাকানো হয়, ও বলছে ওর মোবাইলের ওয়ালপেপারে আমার ছবি ছিল, সেটা দেখে আমার আম্মুর মাথা গরম হয়ে যায়। তো আম্মু বলতেছে যে তুমি দেখো আমার মেয়ে তো অবুঝ, তো রিলেশন আদৌ বুঝে না, তুমি এটাতে আগেও না, বাদ দিয়ে দাও এসব কিছু। ও বলছে যে না, আমার পক্ষে সম্ভব না, রত্নাকে ভুলা আমি পারবো না। তো বলতেছে যে এইটা কেন, এরকম কেন বলতেছো, তোমাদের তাহলে তুমি যদি ওকে বিয়ে করতে চাও তুমি তোমার ফ্যামিলিকে ডাকাও। আচ্ছা। তো ওর বাবা মা আবার একটু অন্যরকম, ওনারা আবার একটু লোভী টাইপের, আমার শ্বশুর শাশুড়ি যারা একটু লোভী টাইপের। তো তারা আমার হাজব্যান্ড বলে যে আমার বাবা মা এখানে থাকে না, ও একটা মিথ্যা কথা বলে যে আমার বাবা মা এখানে থাকে না বা তারা আসবে না। তো বলতেছে কেন বলছো, বাবা মা ছাড়া কি সন্তান হয়? আম্মু বলছে যে বাবা মা ছাড়া কি সন্তান হয় নাকি, তুমি তোমার বাবা মাকে ডাকাও, আমরা তাদের সাথে কথা বলবো। তো ও একটু তেনামি করছে যে না, আমি পারবো না আমার বাবা মাকে ডাকাতে, আমাকে সময় দিতে হবে, আমি ওকে বিয়ে করব, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, আমাকে সময় দিতে হবে। আচ্ছা। তো আম্মু বলতেছে যে সময় কিভাবে দিব, তোমরা যেভাবে শুরু করছো এটা তো সম্ভব না। বলতেছে যে আন্টি কি হাত কাটাকাটির ঘটনাও জানে? না না আম্মু জানে। আচ্ছা। পরবর্তীতে যাই হোক এসব গেল। তো ও করছে কি, আমার বড় ভাই একটু সামনের দিকে আগে গেছে, তো ও ভাবছে যে আমার বড় ভাই হয়তো ওকে মারবে। আচ্ছা। আমার বড় ভাই একটু রাগী টাইপের, অনেকটা রাগী টাইপের। তো বড় ভাই, ও মনে করছে না বড় ভাই
ওকে ওই মারবে দিনই, ওই দিনই। ওই দিনই আচ্ছা। তো বড় ভাই ও মনে করছে বড় ভাই ওকে মারবে, আদৌ মেবি মারতেই গিয়েছিল, কারণ আমি তো ওই রুমে ছিলাম না, আমি আসলে জানি না এসব কিছু। আচ্ছা। তো এটা দেখে আমার হাজবেন্ড করে কি, ও নিজের গায়ে নিজে আঘাত করে, যে আপনারা আমাকে মারবেন, এর থেকে ভালো আমি আমার শরীরে আঘাত করি। আচ্ছা, তারপরে তো অদ্ভুত। সবাই ভয় পেয়ে যায়, আমাদের ঘরে পুরাই সবাই ভয় অদ্ভুত। পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে তারা আম্মু আর ভাইয়া, আম্মু ভাইয়া বলছে কি ডাকাত আসছে আমাদের ঘরে, মানে ওদেরকে ফাঁসা দিতে চাইছে, কিন্তু ওরা যে এলাকার পোলাপান সেটা তারা ভুলে গেছে, যে আচ্ছা। ফাঁসা দিলে তারাই ফেসে যাবে। তো ওরা তো আমাদের এলাকার ছিল না, ওরা ছিল অন্য এলাকার। তো আমাদের এলাকার যে ছেলে পেলে ছিল, ওদেরকে ভাইয়া ডাকতেছে যে আমাদের বাসায় ডাকাত এসেছে, তোমরা আসো। আমাদের বাসায় যখন আমাদের ওই এলাকার ছেলেরা আসছে, আয়েশা বলতেছে রুবেল তুমি এখানে, আমার হাজবেন্ডকে বলতেছে রুবেল তুমি এখানে, না ভাই কিছু হয়নি আপনারা যান। আমার হাজবেন্ড বলতেছে যে না ভাই কিছু না, আপনি যান। কিন্তু ওনারা যে বললো ওনাদের বাসায় নাকি ডাকাত আসছে, কে আসছে কই, মানে না ভাই এসব কিছু না, আপনি যান, আপনারা যান। তো যেহেতু ওরা চিনে, ওদের কম্বিনেশন অবভিয়াসলি ভালো, যেহেতু নাম সহ সব কিছুই জানে। তো পরে ওরা চলে যায়। আমার মা, আমি যে কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম বিকেলবেলা, আমি আর বোরকা খুলিনি, কারণ আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। তো পরবর্তীতে আমার মা ওকে বের করে দেয় ঘর থেকে, যে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তো ওর যে ফ্রেন্ডটা ছিল বাবু ভাইয়া বলতেছে যে তুই ওকে ফালাইয়া যাবি এখানে, তুই জানোস তুই যদি এখন ওকে ফালাইয়া যাস ওকে যে কত মারধর করবে। তো ও বলতেছে যে আচ্ছা রত্নাকে আপনারা দিয়ে দেন, আমি চলে যাবো ওকে নিয়ে। কই চলে যাব? আমাকে নিয়ে এসে চলে যাবে তখন? হ্যাঁ। আচ্ছা। তো আম্মু বলতেছে যে কিভাবে, আমার মেয়েকে আমি কেন দিব তোমাকে? তো আমার রায় জানতে চাইছে আমার ভাইয়া বা ওনারা। আমি বলছি যে আমি কিছু বলতেছি না, আমি চুপ করে আছি। মানে তোমারও কি সম্মতি ছিল? সম্মতি ছিল বলতে ততটা না, মানে ছিল আবার ছিল না, এরকম একটা, আমি মানে একটা ভয়ের ছিল? মধ্যে ছিলাম। কিছুটা হলেও তো হ্যাঁ ছিল। হ্যাঁ, একটু ভয়ের আচ্ছা। মধ্যে ছিলাম। তো পরবর্তীতে তুমিও কি তার ছিঁড়ে গেছিল তোমার? আচ্ছা যাক, সেই নিয়ে পরে আলোচনা করি, তার কার কতটা ছিঁড়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, শুনি আগে, বলো। পরবর্তীতে আমার আম্মু আমাকে মেরে ঘর থেকে বের করে দেয়। তোমাকে? হ্যাঁ, ঘর থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়া পর্যন্ত লিমিট না গুরু, সে তারা সবচেয়ে বড় ভুল করে, বের করে দিয়ে তারা আমাকে তার হাতে তুলে দেয়। কবেকার ঘটনা এটা? ওই দিনকারই ঘটনা। ওই দিনই? হ্যাঁ, এটা মেবি। তার মানে বিষয় হচ্ছে ছেলে ঘরে আছে, হ্যাঁ। তোমাকে মারধর চলছে, এবং মারধর করে তোমাকে ছেলের হাতে, অর্থাৎ রুবেল, মানে যে হ্যাঁ। মানুষটার কথা বলছো, রুবেলের হাতে তুলে দেয়, তুলে তোমাদের দুজনকে বের করে দেয়। তো আমি আবার আমাদের গেটের সামনে যেয়ে বলি আমি কোথায় যাবো, আমি হাতটা ঝাড়া দিই, আমি যাবো না আপনার সাথে। তো সে বলতেছে তুমি যে যাবা না, তোমাকে তো ওনারা রাখবে এখন, তুমি যে এখানে থাকবা, তোমাকে রাখার হলে তো তারা রাখতোই, তোমাকে তো ঘর থেকে বের করে দিত না। তারপরে তোমাদের দুজন ঘর থেকে বের করে দিল। হ্যাঁ, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিই। পরবর্তীতে আমরা সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে সেখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটু বেশি হলে 1 মিনিটের পথ আমরা হাঁটি। এরকম সময় আমার ভাবি এবং আমার আপু দুজন যায়, যেয়ে বলে যে তুই কোথায় যাচ্ছস, এটা কেমন কথা, তুই বের করে দিস থেকে তুই চলে যাবি? তো আমি বললাম যে ভাবি, ওনারা যখন আমাকে বের করে দিচ্ছে সেটা আমার কষ্ট না, বের করে দিয়ে অন্য একটা ছেলের হাতে আমাকে তুলে দিছে সেটা আমার কষ্ট। সেটা তারা না করতো, সেটা আমাকে মারধর করতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই ছেলেটার হাতে আমাকে তুলে দিছে। তো ভাবি বলতেছে তুই দেখ মা অজ্ঞান হয়ে গেছে ঘরে, প্লিজ চল, তুই 2-3টা থাপ্পড় দেয় আমাকে রাস্তার মধ্যে। পরবর্তীতে আমি এখানে যেতে চাই, কিন্তু আমার হাজব্যান্ড সে আমাকে যেতে দেয় না, তুমি যাবা না, মিথ্যা কথা এটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মিথ্যা কথা হোক, আমরা দেখি যে না তোমাকে গেলে তোমাকে আমি আর পাবো না। বাবা তুমি চিন্তা করো না, আমি যাই না, দেখি না কি হয়েছে। তুমি বলছো? হ্যাঁ, না তুমি যেও না, তুমি প্লিজ তুমি যেও না, তোমার পায়ে ধরি, তুমি যেও না, তুমি ওখানে গেলে তোমাকে আমি আর পাবো না। আচ্ছা, ওরা রেখে দিবে তোমাকে। পরে যাই হোক, তাকে একটু মানিয়ে আমি অন্য দিক দিয়ে ঘুরে আমার বাসার সামনে যাই। তো ভাবি বলতেছে, সেখানে যেয়ে বলতেছে, বাসার গেটের একটু ডিস্টেন্সে বলতেছে যে তুই যাইস না রত্না, তুই কখনো সুখী হবি না। বললাম ভাবি, সুখী হওয়া না হওয়া এটা পরের ব্যাপার, এখন যে এই ছেলেটা যে আমার থেকে একটা আশ্বাস পাইছে বা একটা ভরসা, সেটা আমি কীভাবে ভাঙবো? তো ভাবি বলতেছে তুই যাইস না, তুই আজকের রাত থাক, পরে তুই নাইলে। তুমি কি সত্যি সত্যি চলে যেতে চাইছিলে? হ্যাঁ চাচ্ছিলাম, কারণ আমার একটা ভালোবাসাটা না জিদে যে আমাকে বের করে দিয়েছে, ভালো কথা, যদি আমি বাড়ির ভিতরেই থাকতাম তার আমাকে উঠে দিল কেন? পরে যাক, আমি ভাবি বলতেছে তুই একটু আয়, আমাকে একটু দেখে যা, একটু দেখ, তো দেখলে তোর যাইতে মন চাইলে তুই যাইস। ও আমাকে যেতে দিবেই না, ও একটা দেয়ালের উপর লাফ দিয়ে উঠে গেছে যে তুমি এখন যদি এখান থেকে যাও আমি তার সাথে ঝুলে যাবো।
এ কি অবস্থা, হাত কাটা, তার মারধর সাথে ঝুলে করা, যাবো, মানে তুমি যেতে পারবে না। তো আমি চিন্তা করলাম যে আমি যদি যাই তাহলে তো আমার মাকেও এখানে তো সামলানোর মতো কয়েকজন আছে, কিন্তু এ তো একা, এ যদি মরে যায় তাহলে আমার ফুল ফ্যামিলির উপর কেস হয়ে যাবে। আচ্ছা, যাই হোক নিয়ে ঘুরতে থাকে একটা কোথায়, আমাদের ওইদিকে তখন এরিয়াতে। কয়টা বাজে? তখন রাত 11:30 মেবি। রাত 11:30? হ্যাঁ, মাই গড, এট দ্যাট টাইম কারেন্ট চলে গেছে। রাত 11:30 নিরুদ্দেশ ভাবে তোমরা ঘুরছো? তো এক বড় ভাই My God. ওনার ফ্যামিলির সাথে ফ্যামিলির বাসায় যেয়ে আমাকে উঠায়। তো ওইখান থেকে ওর বড় ভাই বলতেছে যে রুবেল তুই এখানে থাকিস না, তুই তোর বাবু ওই যে বাবু ভাইয়া ছিল সাথে বলছে তুই ওর সাথে আরেকটা ফ্রেন্ডের বাসায় যেয়ে থাক, যদি তোরা এখানে থাকস তাহলে একটা বদনাম বের হয়ে যাবে। ও আমার ওয়াইফের সাথে থাক, সমস্যা নাই, তোরা অন্য জায়গায় যেয়ে থাক। তো ওর প্ল্যানিং ছিল যে পরবর্তী দিন ও আমাকে নিয়ে ওদের গ্রামে নোয়াখালীতে চলে যাবে। আচ্ছা, তো বলতেছে যে সমস্যা নেই, পরের দিন আমি ওকে নিয়ে নোয়াখালী চলে যাবো, এখানে আমরা বিয়ে করে নিব। ও এটা বলতেছে। তো এরপর রাত্রে মেবি এরকম কথা বলতে বলতে রাত্রে 3টা বেজে যায় আলোচনার মাধ্যমে আমাদের কথা বলতে থাকি। তো রুবেলের বাবা মাকে আমার বাবা মা রাত 3টা বাজে, তখন তুমি কোথায়? তখন আমি ওই বড় ভাইয়ের বাসায়। আচ্ছা, তো এর মধ্যে একটা তুমি এবং ঘটনা রুবেল একসাথে? না, রুবেল তো তখন ওর ফ্রেন্ডের বাসায় চলে আর গেছে। তুমি সেই বড় ভাইয়ের হ্যাঁ, বাসায়? বড় ভাইয়ের ওনার ওয়াইফের সাথে। আচ্ছা, বুঝতে পারছি। আমি হাত মুখ ধুতে গেছি, ফ্রেশ হইতে গেছি, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে গুরু। এর মধ্যে আমার রুবেলের যে ওরা দুই ফ্রেন্ড নিয়ে আসছিল আমাদের বাসায়। তো এক ফ্রেন্ড আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়, যেটাকে আমি চিনতাম, আচ্ছা, চেহারা যেটাকে চিনতাম। তো ও বের হয়ে যায় করে কি কয়েকটা ছেলে পেলে ডাক দেয়, যেহেতু ওর ডাকাত করে চিৎকার করেছে না, ও ভয় পেয়ে গেছে যে আমরা তো এখানে 3জন মানুষ, ওরা তো অনেক মানুষ, যদি আমরা তো পারবো না। ছেলে পেলে ডাক দিছে, দেওয়ার পরে আমি বা রুবেল আমরা এইসব বিষয়ে কিছু জানতাম না। তো রুবেলকে বারবার ওই ছেলেটা ফোন দিতেছিল, কিন্তু ও পিক আপ করে নাই, যেহেতু ও চিন্তা করছে যে আমি তোকে নিয়ে চলে আসছি, আমার ফোন আর ধরার কোনো রিস্ক দরকার নেই। ওরা করছে কি, ওই ছেলে করছে কি কয়েকটা ছেলে পেলে নিয়ে আমাদের বাসায় আসছে। আসার পর আমার বড় ভাইয়া আর আমার আম্মুকে মারধর করে। তোমার আম্মুকে? হ্যাঁ, সেই জিনিসটা আমি এখনো মানে আমার ছি 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 ছি, মানে আমি এখন আমার কাছে খুব অবাক লাগে যে আদৌ এই জিনিসটা কিভাবে ঘটলো। আমি যদি জানতাম আমি কখনো যেতাম না আমার আম্মুকে ছেড়ে। আমার বড় ভাই আমার আম্মুকে জড়ায় ধরে রাখছে, আম্মু ঘুরে তো বড় ভাই মানে যারা এসছে তারা তো অন্য মহল্লার। হ্যাঁ, অন্য মহল্লার। তো অন্য মহল্লা থেকে তোমাদের মহল্লাতে এসে তোমার ভাইকে তোমার আম্মুকে মারধর করছে, এটা তোমাদের মহল্লার কেউ দেখেনি? হ্যাঁ, ওই যে ছেলেরা ভাইয়া ডাকছিল, তো ওদের তো পরে আম্মু সরাই দিছে যে তোমরা যাও বাবা, এখানে কোনো সমস্যা নেই। আম্মু চিন্তা করছে যে এখানে কথা বাড়লেই কথা বাড়বে, জানাজানি হয়ে যাবে একটা। তো পরবর্তীতে ভাইয়া বা আমার ভাবিয়ারা যখন ওরা ডাকতেছে ওদেরকে, ওরা বলছে আমরা তো গেছিলাম, আপনারা তো আমাদেরকে কথা বলতে দেননি, এখানে তারা আর আসেনি। ছি ছি, ওই ছেলেগুলো খারাপ টাইপেরই ছিল। তো পরবর্তীতে আমি তো আর এটা জানি না। আমার নিজেরই শুনতে খুব খারাপ লাগছে, মানে এই কথাটা শোনাটাও আমার কাছে পাপ মনে হচ্ছে। আমার পরে আমার ভাইয়ার আম্মুরা এলাকার ক্লাবে বিচার দেয়। তো এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরা এসে তারপরে রুবেলের বাবা মাকে খবর দেয়। তো ওর বাবা মা তো এক অনবরত কল দিয়ে যাচ্ছে। পরে কল দেওয়ার পর ফোন দিয়ে রুবেল একবার ফোন ধরেছে, যখন আর কি ও ওই বাসা থেকে বের হয়ে গেছে আমাকে ওইখানে রেখে। আমি হাত মুখ ধুতে গিয়েছি, তখন রুবেলের বাবা মা ফোন দিয়েছে, রুবেলকে বলতেছে তুই নাকি কোন মেয়ে নিয়ে চলে গেছস। তো বলতেছে ওনারাও খুব অবাক হয়ে গেছে, কারণ ওনাদের ছেলেদের নামে অন্তত এই বিষয়টা কখনো কমপ্লেন তারা শুনেনি। তো বলতেছে যে হ্যাঁ কেন, তো তুই কোন মেয়ে নিয়ে গেছিস, ওই মেয়ের বাবা মা আমাদেরকে ডাকাইছে ক্লাবে, তাড়াতাড়ি আয়। তো ও আমাকে ওইখান থেকে আবার রাত্রে 3:30 বাজে তখন ওইখান থেকে ওই বাসায় যায় যে ভাইয়া এরকম ওর বাবা মা তো ক্লাবে কমপ্লেন করছে, ওকে নিয়ে যেতে হবে। আমরা তখনও জানি না কি হয়েছে। পরে যেহেতু আমাকে ও এলাকার এতগুলি মানুষের সামনে দিয়ে বের করে নিয়ে আসছে, সেখানে কিন্তু যেহেতু রাত্র করে আরো আমি বাসায় ফিরিনি, কিছু না হইলেও অনেক কিছু। তো আমি চিন্তা করলাম যে আমি তো মানুষের সাথে বের হয়ে চলে আসছি, আমাকে তো ওনারা বের করে দিচ্ছে, বা এই মানুষটাও তো আমাকে নিয়ে চলে আসছে। এখন যাই হোক গেলাম, ও মেন রোডে বারবার আমার পা ধরে বসে পড়তেছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না,
তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ রত্না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাবা না। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি, আমি যাবো না তো, আমি বললাম আমি যাবো না তোমাকে ছেড়ে, তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি আমাকে ছেড়ে যাবা না। আমার পা ধরে মেন রোডে বসে আছে, তখন রাতের 3:30 বাজে। তখন যাই হোক ক্লাবে যাই, যাওয়ার পর এখান থেকে কথাবার্তা হয়। এখানে ওনারা অত রাত্রে ক্লাবেও লোকজন ছিল, মানে আলোচনা সালিশ দরবার চলছে, ডাকানো হয়েছে। পরে ক্লাবে থেকে ডাকানো হয়েছে, পরে ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করলো এটা সেটা, ওকেও কথাবার্তা বললো। তো বলতেছে যে পরবর্তীতে একটা ফায়সালা আসলো যে আপনারা 2 ফ্যামিলি কি করতে চান, যদি আপনারা চান যে সম্পর্কটা আগাক তাইলে আমরা একটা কথা বলবো, আর যদি চান সম্পর্ক না আগাক তাহলে আমরা আরেকটা কথা বলবো, আপনারা আগে নিজেরা ডিসিশন নেন। তো আমার বাবা, আমার ভাই এবং রুবেলের বাবা মা দুজনে বাইরে, 4 জন বাইরে গেল, গিয়ে তারা কথা বললো। তারপর বাবা বলল যে আমার মেয়ে যে চলে গেছে সেখানে আমার আর কোনো কথা নাই, যদি বিয়ে হয় তাহলে হোক, আমার কিছু বলার নেই এখানে। অনেক কষ্ট নিয়ে বলছে আমার বাবা, আমি জানি। এর আনন্দ নিয়ে বলার মতো বিষয় এটা না, কতটা কষ্ট নিয়ে বলেছে এটা হয়তো তোমার বাবা বুঝতে পেরেছে। হ্যাঁ তা তো অবশ্যই। পরবর্তীতে যাক তারা ফাইসালা করলো যে আমাদের বিয়ে দিবে। তো কথাবার্তা হলো, তো রুবেল 1 বছরের সময় নিয়েছিল। আর ক্লাবে থেকে বলা হয়েছে যে মেয়ের পড়াশোনা কন্টিনিউ চলবে, তা আপনারা বন্ধ করতে পারবেন না, যেহেতু মেয়ের পড়াশোনার ইচ্ছা আছে আপনারা এটা পড়াশোনা চলবে, আপনারা এটা বন্ধ করতে পারবেন না। তো তখন ওনারা বলছে ঠিক আছে আমরা পড়াশোনা করাবো, সমস্যা নেই। তো আমার সিগনেচার নেয়, রুবেলের বাবা, আমার ভাই, রুবেলের মা, রুবেলের সবার সিগনেচার নেয়। তো এখানে একটা রাত্রে 4টার মধ্যে সব কমপ্লিট। আমাকে ওরা আমাদের বাসায় দিয়ে দেয়, আর রুবেল ওদের বাসায় চলে যায়। তো বাসায় যে যখন আমি এই কথাটা শুনি আমার মাথায় অনেক রক্ত উঠে যায় যে আমি এই ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। পরে আমি ওকে ফোন দিছি যে আপনার মতো একটা ছেলের জন্য আমার মা, আমার বাবা, ভাইয়ের গায়ে হাত তুলছে, আপনার মতো ছেলের সাথে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, আমি চাই না। সে তো উল্টাপাল্টা বলতেছে যে এগুলি বললো না, তুমি কিন্তু আমাকে বলছো, আমি কিন্তু জানতাম না এইসব কিছু, তুমিও জানতা না আমিও জানতাম, তোমার সামনে আমি বারবার ফোন কিন্তু রিসিভ করি নাই, আমি জানলে এটা কখনো হইতে দিতাম না, আমি জানতাম না, আমি তোমার বাপ মার কাছে পা ধরে, তোমার মার কাছে আমি মেন রোডে পা ধরে মাপ চাবো, আমার যে ফ্রেন্ড এটা করছে ওদেরকে নিয়ে এসে আমি পা ধরে মাপ চাবো, তাও তুমি এই কাজটা করো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পরবর্তী দিন আপনি আপনার সেই ফ্রেন্ডদেরকে নিয়ে এসে আমার মার পা ধরে মেন রোডে আপনারা পা ধরে মাপ চাবেন, আমার মার, আমার ভাইয়ের, আমার বাবার। তুমি বললা? হ্যাঁ। তো ওরা পরবর্তী দিন আসে, কিন্তু পাশের বাড়িওয়ালারা ওনারা এলাকায় ওদেরকে অ্যালাউ করে না, যে না তোমরা এখন আইসো না, আসলে গ্যাঞ্জাম হবে, একটা ভেজাল হবে। তো যাই হোক ও আসছিল, তো বা আমার ফ্যামিলির সাথে তো করতে গেছিল, আমার ফ্যামিলি তো সেটা সাপোর্ট করেনি যে না তোমরা আসতে পারবা না। যাই হোক পরে আমার ফ্যামিলি একটু করলো যে তারা মাঝখান দিয়ে করলো কি কথাবার্তা সব ফাইনাল, সব কিছু ওকে। পরের দিন আমি যখন কলেজে যাই, কলেজে স্যার আমার মোবাইলটা নিয়ে নেয়। আচ্ছা। মোবাইলটা নিয়ে নেয়, তো আমি আমার ভাবিকে ফোন দিই যে ভাবি আপনি একটু ফোন দিলাম স্যারকে একটু বলে দেন যে মোবাইলটা দিয়ে দিতে। তো বলছে যে স্যার আমাকে বলছে তোমার বাসা থেকে যদি কেউ ফোন দেয় তাহলে আমি মোবাইল দিয়ে দিব। ভাবি বলে কি যে না আমি পারবো না, ভাবি আমাকে বলে যে আমি পারবো না। তো পরে আমার বড় ভাই, আমার ছোট ভাই দুইজনে এসে আমাকে কলেজে আমাকে নিতে বলতে যে মোবাইলটা যে সেটা নেওয়ার জন্য আসে, যে মোবাইলটা আমাকে নিয়ে দিবে। কিন্তু আমি করি কি অন্য রাস্তা দিয়ে ঘুরে ওর সাথে দেখা করে যে আমার মোবাইল তো নিয়ে গেছে, আমি ওর সাথে কথা বলার জন্য যে আমার মোবাইল তো স্যার নিয়ে গেছে আমি কি করবো। তো ও বলছে স্যার থাক সমস্যা কি, কালকে তো স্যার বলছে যে কালকে দিয়ে দিবে, তাহলে সমস্যা কি। তো ভাইয়ারা গেছে যে ভাইয়া তো আর আমাকে দেখেনি। তো ভাইয়া বলছে তুই কই গেছিলি, বাসায় আসছি। পরে বলছে তুই কই গেছিলি, কই গেছিলাম তো বাসায় আসলাম, কই তোর তো রাস্তা দেখলাম না। আমি এসে পড়ছি ঈশাদের বাসার সামনে দিয়ে চলে আসছি ঈশার সাথে। বলতেছে ও স্যার নাকি মোবাইল নিয়ে গেছে, হ্যাঁ মোবাইল নিয়ে গেছে, কালকে বলছে দিয়ে দিবে, সমস্যা নেই। পরে যাই হোক পরের দিন থেকে করলো কি তারা আমার কলেজ কোচিং বাইরে যাওয়া টোটালি অফ করে দিল, আমাকে সেকেন্ড ইয়ারে ভর্তিও করালো না, বাইরে যাওয়া টোটালি অফ করে দিল। তো এটা নিয়ে আমার একটা রাগ হলো যে ওখানে তো কথা হয়েছে আমার পড়াশোনা তারা বন্ধ করবে না, আমার ভর্তির ডেট ওভার হয়ে যাচ্ছে, আমি প্রায় 1 মাস যাবৎ কলেজ কোচিংয়ে যাই না, তার এই কাজটা কেন করছে? তার সেখানে তো কথা হয়েছে যে তারা আমাকে ভর্তি করাবে, তাহলে এখন কেন এরকম করতেছে? আর আমাদের ক্লাবের যে লোকজন ছিল তারা ছিল 2 নাম্বার। আচ্ছা। হ্যাঁ, তারা আমার শ্বশুর যে ওনার থেকেও টাকা খাইছে, 5,000 টাকার মতো ওনার থেকে খাইছে, এছাড়া তো এক্সট্রা খাবার তো আছেই, 5,000 টাকা নগদ তারা খাইছে। আর আমার বাবার থেকেও খাইতে চাইছে কিন্তু পারেনি।
তো তারা ক্লাবের লোকজন আইসা আমাকে বাসায় এসে বুঝাইতেছে যে তুমি এটা করো না, মানে আমার বাবা মাকে পটানো যেটা। তো বাবা আমার আব্বার মতো কোনো টাকা দেয়নি তাদেরকে, তা তাদের একটা ক্ষোভ যে দেয় নাই যখন, তাহলে আমরা এই সম্পর্ক করাই ছাড়বো, একটা রাগ তাদের মধ্যে এসে পড়ছে। তো পরবর্তীতে ওই যে আমার করাইলো না, তো রোজা এসে পড়ছে। রোজার মধ্যে ফার্স্ট তারাবি যেদিন, সেদিন চান রাত রোজার যেদিন রোজা রাখবি এর আগের দিন আমার বাবা আমাকে বলতেছে তুই কি করবি, তুই কি থাকবি নাকি চলে যাবি, তুই আমার যদি থাকতে হয় তাহলে তুই এর সাথে সম্পর্ক রাখতে পারবি না। আমি বললাম এটা কেমন কথা, তোমরা তুই কেন সবকিছু ফায়সালা করে আসলা, তাহলে এখন কেন এই কথা বলতেছো? বলে না তুই এর সাথে সম্পর্ক রাখতে পারবি না। আমি বলি যে তাহলে এটা কেমন হইলো, তাহলে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি বাসা থাকবো না, আমি চলে যাবো। তো বলতেছে যে তুই তাহলে ওই ছেলের সাথে সম্পর্ক রাখবি? আমি বলছি হ্যাঁ, আমি ওকে প্রমিস করছি, ও আমার পায়ে ধরে বসেছিল, বাবা আমি পারবো না। এর মধ্যে আম্মু আমাকে বুঝাইতেছে, ভাবি বুঝাইতেছে, সালমা আপু, লাবণী, সবাই আমার আত্মীয় স্বজন আর কি অনেকেই ছিল, তারপরে আমাদের আর পাশে প্রতিবেশীরা ছিল, সবাই বুঝাইতেছে, কিন্তু আমি কারো কথা শুনতে রাজি না। যে তারা তো আমার সাথে বেমানি করলো, যে তারা তো বললো আমাকে ভর্তি করাবে, তাহলে এখনো কেন ই করতেছে, আমার তো ডেট ওভার হয়ে যেতেছে। তো পরে তখন তো আমার কাছে মোবাইল ছিল না, আমি আব্বুর মোবাইল দিয়ে, আব্বু নামাজ পড়তে চাই, আব্বুর মোবাইল দিয়ে আমি ওকে একটা কল দিই যে আমি চলে যাব বাসা থেকে। পরে যাই হোক কল দেওয়ার পরেও বলতেছে যে আমি তো তোমার থেকে 1 বছর সময় নিচ্ছি, 1 বছর সময় যাক, তুমি একটু ওয়েট করো। আমি কি ওয়েট করবো, না তো আমাকে ভর্তি করাই দিছে না, তো ভর্তি না করলে তো আমার তো শুধু শুধু আমার 1 বছর লস যাবে। তো পরবর্তীতে ওই কথা বলে দেওয়া, আচ্ছা ঠিক আছে তুমি আসবা, বুঝা নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, আমি এখানে থাকবো না, যেহেতু ওরা আমার সাথে ই করতেছে। পরবর্তীতে আমি সেহারি খাওয়ার জন্য উঠে আমি তখন আমাদের ঘরে কেউ রোজা রাখে না, আব্বু শুধু পানি খেয়ে রোজা রাখতো, আর কেউ উঠে নেই ঘরে, সবাই অসুস্থ ছিল ঘরে। একটা টেনশন গেছে, সবার মাথায় একটা টেনশন ছিল। তো আম্মু আর আমি উঠি সেহারি খাওয়ার জন্য। আমি তো জানি যে আমি আজকে চলে যাব, আমার খুব কষ্ট লাগতেছে যে আমি আজকে চলে যাব আমার বাবা মাকে ছেড়ে। তো আম্মুকে বলি মা আমাকে একটু খাওয়াই দিবা। তখন কি তোমার সাথে বাসায় কেউ কথা বলে, আম্মু আব্বু, স্বাভাবিক কথা? না, খুব কম। আমি আম্মুকে বলি আম্মু আমাকে একটু খাওয়াই দিবা, আমার না ভালো লাগতেছে না হাত দিয়ে খাইতে। আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। আজকে কি তোমাকে বিয়ে দেওয়ার জন্য নাকি? বিয়ে দেওয়ার জন্য না, আমি তো ঘর থেকে চলে যাব। আচ্ছা, মানে কোথায় যাবে? তাদের কাছে, ওদের বাসায়। হ্যাঁ, মানে এটা কি আসলে কোনো বিয়ের সম্পর্কে বিদায় দেওয়া হচ্ছে নাকি এমনি? এমনি। তো পরে আমি আম্মু খাওয়া দেয়, খাওয়া দেওয়ার পরে আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ে তারপরে উঠি, গোসল করে আমি মোটামুটি রেডি হইতেছি এরকম একটা পর্যায়ে। আম্মুও শুয়ে পড়ছে, আমি কোরআন শরীফ নিয়ে বসছি, কোরআন শরীফ পড়বো। তো কোরআন শরীফ পড়ে আমি উঠছি, ওঠার পর শুইছিও, যে শোয়ার পর একবার চিন্তা করতেছি আদৌ কি যাবো। তো বলতেছি যে না, একবার চিন্তা করতেছি যাবো না, আবার চিন্তা করতেছি না আমি চলে যাবো, যেহেতু ওনারা আমাকে ভর্তি করাবে না, আমার যতটুকু মনে হইতেছে, আমি তো আমার পড়াশোনাটা অফ করতে পারি না। পরে আমি সেখান থেকে ফজরের সময় বের হয়ে যাই ওর সাথে। ফজরের সময় সে আসে আমাকে নিতে। তো সে আমাকে দিয়ে তাদের বাসায় রেখে আমাকে সে চলে যায় চাকরিতে। তুমি চলে গেলা বাড়ি থেকে? হ্যাঁ, আমি যখন চলে যাই বাড়ি থেকে, যখন গেট খুললা তখন তো বেশ অনেক ভোর। কটা বাজে? না, ফজরের নামাজটা মাত্র শেষ হয়েছে, মুসল্লিরা সবাই নামাজ পড়ে আসছে। কয়টা বাজে তখন? 5টা? আলো হয়নি, টাইমটা আমার খেয়াল নেই, কিন্তু আলো হয়নি, এত আলো হয়নি। তখন তোমার বাড়িতে কেউ তাকিয়ে দেখেছে যে তাদের? না, দেখেনি কেউ। তুমি চলে যাচ্ছ বাড়ি থেকে? তো আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসি। অস্বাভাবিক সাহস এবং কি অস্বাভাবিক একটি পরিস্থিতি বাড়ির ভেতরে। একদিকে মেয়ে বের হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মা ঘুমোচ্ছে, ভাই এর ঘুম না, মানে আমি যখন চোখের উপর দেখছি এরকম একটি ঘটনা, ও বলছে আমি তো দেখছি, আমার মনে হয় আমার শ্রোতারাও দেখছেন চোখের উপর, মানে এরকম ঘটনা যেন কারোর পরিবারে না হয়, এতটুকু কাম্য। তারপর বাকিটা পরবর্তীতে আমি সেখান থেকে বের হয়ে চলে আসি ওদের বাসায়। তো ওদের বাসায় একটা প্ল্যানিং করে যে তুমি বলবা যে তুমি একা চলে আসছো, যদি বলো যে রুবেল তোমাকে নিয়ে আসছে তাহলে রুবেল ফেসে যাবে, ওনারা কেস করতে সুবিধা পেয়ে যাবে। আমি বলছি ঠিক আছে আমি একা চলে আসছি, এটাই বলবো আমি, কারণ আমি ওকে তো ফাঁসাতে পারবো না। তো ও আবার করছে কি, ও যেখানে চাকরি করতো ওখানে চলে গেছে, যে রাত্রে ও সবাইকে বলবে যে রাত্রে ওইখানে ছিল। পরে ভোর হয়ে যায়, আমি তো আর সারা রাত আমার আর ঘুম নেই। পরে
সকালে যায় 9টার দিকে আমার ভাবি, তারপরে আমার এক আপু সালমা আপু, দুইজন যায় আমাকে রুবেলদের বাসায় আনতে, ওখান থেকে নিয়ে আসতে। তো আমাকে অনেক বুঝায়, আমি বলি যে না ভাবি আমি আসবো না। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, তোকে আমরা দিয়ে যাবো, সমস্যা নেই, তোকে আমরা বিয়ে দিব, আমরা ধুমধাম করে দিব, আমরা এইভাবে লুকিয়ে দিব না, ধুমধাম করে দিব, তুই আয়। তো ভাবি আমাকে এটা বলছে, আমি বলছি যে ভাবি আমি রুবেলের সাথে আমার কথা বলতে হবে, এইভাবে যেতে পারবো না, যেহেতু আমি ওর আন্ডারে চলে আসছি, আমার ওর সাথে কথা বলতে হবে। তো রুবেলের সাথে আমি কথা বলি, রুবেল বলে তোমার যা ইচ্ছা তুমি করো, আমি কিছু বলবো না। আমি এক পর্যায়ে আমি রাজি হয়ে যাই, যে ভাবি বলছে তুই তোর কাপড় চোপড় যা আনছিস রেখে যা, তুই শুধু চল। আমার 2টা ফ্রেন্ডও গেছে সাথে, ঈশা ফারজানা, 2টা ফ্রেন্ডও আমার সাথে গেছিল, কিন্তু ঈশা পরবর্তীতে কি হয়েছে সেটার মধ্যে সে ফারজানা বা ঈশা কোনোভাবেই ইনভলভ না, আচ্ছা সেটা একমাত্র আমার। পরবর্তীতে ওরা যায় আমাকে নিয়ে আসবে। অ্যাট দ্যাট টাইম রুবেলের মা রুবেলকে ফোন দেয় যে তুই কই, মেয়ে তো চলে যেতেছে। ওর মাথা আর কি হয়ে যায় যে আসলেই ও চলে যেতেছে। ও অফিস থেকে সে তাড়াতাড়ি চলে আসে, আসার পর বলতেছে যে তোমার সাথে আমি 2 মিনিট কথা বলবো। মানে আমি কিন্তু রাজি তখন যে আমি চলে যাব, 2 মিনিট কথা বলবো। ঠিক আছে, অন্য রুমে যেয়ে আমাকে বলতেছে তুমি যখন চলে যাচ্ছ তুমি জানো কিছু কি, তুমি জানো যে এলাকার একটা বড় ভাই ছিল সাগর ভাই, বলতেছে তুমি জানো ওনারা প্ল্যানিং করছে তোমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে পাঠিয়ে দিবে। কি বলো? হ্যাঁ, ওখানে আমার একটা লোক আছে, তা সে আমাকে এই খবরটা দিছে। আমি আদৌ জানি না সেটা সত্যি কিনা মিথ্যা, আদৌ আমি জানি না সেটা। তো সেরকম এভাবে একটা আমার মনটা ঘুরে যায়, আবার গাদ্দারি করবে আমার সাথে। আমি ভাবি বললাম আমি যাব না, একটা কথা হইতেছে। তো এর মধ্যে আমার আম্মু আর আমার একটা ফ্রেন্ড প্লাস বড় আপু লাবণী, সে আসে আমার হাজবেন্ডের বাড়িতে, এসে বলতেছে যে আম্মু তো পুরো কান্নাকাটি, মা চল, মা তুই থাক এখানে আসিস না, মা তোর আমরা বিয়ে দিব, ধুমধাম করে দিব, তুই চল, তুই একটু চল। তা আমি তো আমার মধ্যে তাদের মতো একটা অবিশ্বাস চলে আসছে যে তারা তো আমাকে নিয়ে সরাই ফেলবে, আমি যাব না। তো যাই হোক, আম্মু মানে কি করে, তো এক পর্যায়ে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি চলে যাব, আম্মু যদি আবার আমাকে দেয় ধুমধাম করে দিল তো আলহামদুলিল্লাহ, তুমি কোনো সমস্যাই নেই। কিন্তু ওইখানে দেখি কি আমার হাজব্যান্ড যে ব্লেড মুখে নিয়ে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি যদি একবার রায় দিই সে পানি দিয়ে ব্লেডটা গিলে ফেলবে। মাই গড, কি ভয়ঙ্কর! আমি কি বলবো আমি জানি না, আমি মানে কি ভয়ঙ্করে স্টান্ড একদম। পরবর্তীতে আমি আমার মা যে আমাকে বলতেছে বারবার আমার হাতে পায়ে ধরে, আমি সেদিকে খেয়াল নাই, আমার চিন্তা হচ্ছে ওই যে মানুষটা আমার দিকে তাকিয়ে আছে ও তো মরে যাবে, আমি কি করবো, আমি দোটানার মধ্যে পড়ে গেছি, আমি কোন দিকে যাব আমি তো বুঝতে পারতেছি না। আমি আমার আম্মুকে ফিরিয়ে দিই, আমি যাব না, আম্মু চলে যায় কিনা। পরবর্তীতে ওনারা যাওয়ার পরে আমি অনেক কান্না করি, আমার কাছে অনেক কষ্ট লাগে যে আমি আমার আম্মুকে আজকে ফিরিয়ে দিচ্ছি। যা গেলো, পরে তারা কথাবার্তা বলতেছে কাজী আনাবে, এক্ষুনি আমাকে বিয়ে দিবে। আম্মুকে বলতেছে যে জান আমার কোনো মেয়ে নেই, আমার শ্বশুর বলতেছে আমার কোনো মেয়ে নেই, আমি আমার এই মেয়েকে আমি আমার মাথায় উঠে রাখবো, আমার নিজের রাজরানী হয়ে থাকবে, এই মেয়ে কোনো সমস্যা নেই। শ্বশুরের কোনো মেয়ে নেই, 3টা ছেলে, আমার হাজব্যান্ড বড়। পরে এখান থেকে আমার আম্মু চলে আসে, তো ওনারা প্রায় 3-4 দিন ওয়েট করে, তবুও 3-4 দিন ওয়েট করে যে আমাকে দেখে যে আমার ফ্যামিলির মানুষ আদৌ আসে কিনা আমাকে নেওয়ার জন্য। পরে ওনারা খবরও দেয় যে আমরা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে এটা সেটা। আমার ফ্যামিলি মানুষ দেখে যে না, তারা আসে না। পরে তারা এখান থেকে এই আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করে বিয়ের জন্য, তখন আমার সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 2 বছর কমিয়ে দিয়েছে। আমার আব্বু সার্টিফিকেটে আমার বয়স 2 বছর কমিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমার বিয়ের বয়স হয়নি। আচ্ছা, তো আমার হাজব্যান্ড পরে একটা জালিয়াতি করে ওই সার্টিফিকেটটাকে বয়স 2 বছর বাড়ায়, বাড়ানোর পর আমার 18 বছর ফিল আপ হতো তখন। তো এরপরে যাই হোক আমার বিয়ে হয় কাজী অফিস থেকে, চিটাগাং রোড কাজী অফিসে আমার বিয়ে হয়। বাসায় আসি, অফিসে বিয়ের সময় কে কে ছিল তোমার পরিবারের? আমার পরিবারের কেউ ছিল না, আমি জানাই কিন্তু তারা কেউ আসে না। ছিল ওইখানে আমার হাজবেন্ডের পরিবারে ছিল, আমার ভাসুর ছিল একজন। আচ্ছা, তোমার হাজবেন্ডের পরিবারে ছিল এবং বিয়েটা হয়। হ্যাঁ, তারপরে তোমার পরিবারে আসো। হ্যাঁ, পরবর্তীতে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নেব, কারণ আমার মাথায় হ্যাং হয়ে গেছে। মানে এতটুক কম বয়সে তুমি যে বিষয়গুলো দেখেছো, আল্লাহ মাফ চায় কারো জীবনে জানি এরকম ঘটনা না ঘটে।
মানে এক তো ছিল প্যাথেটিক ভালোবাসার বেদনা, ভালোবাসার ভুল, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে, কিন্তু যে ঘটনাগুলো রাত 2টা-3টার সময় বাড়ি থেকে বের করে দেওয়া, ভোরবেলা মানে অন্য একটি পুরুষের সাথে, তখনও তো বিয়ে হয়নি, তার সাথে চলে যাওয়া, বাড়ি থেকেও তোমাকে মানে না দেখেও না দেখার একটি মনোভাব, এবং এই যে তোমার আম্মু যখন তোমাকে আবার ডেকে নিতে আসলো, ফিরিয়ে নিয়ে যেতে চাইলো, তখন ব্লেড মুখে দিয়ে পান, মানে কী সব ভয়ঙ্কর বাবা, আমি নিজেই আসলে হ্যাং হয়ে গেছে। ছোট্ট একটি বিরতির দরকার। প্রিয় শ্রোতা, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমি নিজেই আসলে বুঝে উঠতে পারছি না যে আমি কি বলবো, আমি নিজে আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে কী সব কর্মকাণ্ড করে ফেলে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ভালোবাসাকে বুঝে না বুঝে কি বলছে কি করছে তারা নিজেরাও জানে না। জানাবো আপনাদেরকে, সে দায়িত্বটার জন্যই এই হটসিটে বসা, এই গুরু দায়িত্বটা পালন করার জন্যই আপনাদের ভালোবাসার গুরু আপনাদের পাশে আছে, ছিল, থাকবে। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির পর, আমার মস্তিষ্কটাকে একটু ঠান্ডা করে। শুনছেন ঢাকা FM 90.4। পরবর্তীতে 2টা মাস ভালোই যায়। তো আমি 2টা মাসে তারা আমাকে অনেকই করে। একটা স্টোরি আমি ছোট করে বলতে চাই। তখন সানাপাড়া এরিয়াতে অনেক বন্যা থাকে। বন্যা থাকে, ওদের ঘরের রান্নাঘরটা বাহিরে ছিল। তো বাহিরে ছিল, তো আমি তুমি দেশের বাড়ি চলে যাও? না, ওইখানেই। আচ্ছা আচ্ছা, রান্নাঘরটা বাইরে ছিল। তো রান্নাঘরে আমি ভাত ঠিকা দিতে যাই, তখন আমার হাতের মধ্যে মার পড়ে যায়। তো হাত থেকে পাতিলটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড মাত্র কাজে থেকে এসেছে লাঞ্চে। তো ও দেখেছে যে এরকম হাত পড়ে গেছে। তো ও দৌড়ে আসে যে তুমি যেটা পারো না সেটা করতে চাও কেন, আমাকে বললেই তো পারতা। তো তখন অসম্ভব টান আমার প্রতি তার, মানে যেরকম ছিল অ্যাজ এ রিলেশনের সময় যেরকম ছিল ঠিক তেমন। সবসময় আমার সাপোর্টের কথা বলতেছে সে, আমি দেখতেছি। তো পরে আমি পড়ে যাই। পরে তো আমি আমি ঘরে চলে যাই, ও ওগুলি পরিষ্কার করে ফেলে দেয়। ঠিক সেই সময় আমার শাশুড়ি আসে, এসে বলতেছে আল্লাহ এতগুলি ভাত পড়ে গেছে। আমার শাশুড়ি বলতেছে, তো আমার হাজবেন্ড বলতেছে তুমি ভাত পড়ে গেছে এটা চিন্তা করতেছো, কিন্তু ওই যে মেয়েটার হাত পড়ে গেছে তুমি সেটা চিন্তা করতেছো না। তোমার ভাত বেশি হয়ে গেল নাকি ওর হাতটা বেশি হয়ে গেল? আমার হাজবেন্ড একটু রাগারাগি করছে। পরে আমার শাশুড়ি কিছু বলেনি। যাই হোক, এরকম ভাবে তারা অনেক কথাই বলতো আমার বাবা মাকে নিয়ে। এটা বিয়ের কত মাস পরের ঘটনা বলছো? হাত পড়ে যাওয়ার ঘটনা? 1-1.5 মাস। 1-1.5 মাস তোমার স্বামী তোমার সাথে একদম ভালোবাসার সময় যে ছিল। আচ্ছা, তো যাই হোক, এর মধ্যে 1-1.5 মাসে তুমি তোমার বাড়ি যাও, নিজের বাড়ি? না, কোনো যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ আম্মুর সাথে ভাবির সাথে কথা হয়। আচ্ছা, পরে ওইখান থেকে আমি আমার এক ফ্রেন্ডের বাসা যাই, সেখানে অনেক কিছুই, যাক ওটা আমি বলতে চাচ্ছি না। পরে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমার শাশুড়ি আমাকে অনেক কটু কথা বলতেছে, আমি যেটা বুঝতে পারতেছি, আমি সেটা সহ্য করতে পারতেছি। যেহেতু আমি এক মেয়ে, আমি কখনো শুই না অবস্থা, আমি মানে আমার একটা অভ্যাস, যা হবে আমি সাথে সাথে বলে দিব, এটা আমার একটা অভ্যাস। তো আমি কখনো শুনে অভ্যাস না, কিন্তু উনি যে আমাকে বলতেছে আমি না একটা কথা সাউন্ড মুখে দিয়ে বের করতে পারছি, আমার মুখ দিয়ে আমি চেষ্টা করলে আমি আসতেছে না আমার মুখ দিয়ে, যে আমি ওনার মুখে তর্ক করবো, আমি পারতেছি না। তো আমি আমার হাজব্যান্ডকে বলি তুমি থাকো, আমি আমার বাসায় চলে যাব, আমি এখানে থাকবো না। কেন? তোমার মা দেখতেছো তো কি করতেছে আমার সাথে, আমি পারবো না। আমার হাজব্যান্ড বড় বলে যে তুমি আর কয়েকটা দিন ওয়েট করো, আমরা আলাদা হয়ে যাবো। আমি বলছি যে আলাদা হওয়া লাগবে না বাবা, ভাই তুমি তোমার ফ্যামিলির সাথে থাকো, যখন দেখবা একটু ভালো দিকে তখন দরকার পড়লে আমার ফ্যামিলি থেকে তুমি মাপ টাপছি আমাকে নিয়ে আসবা, সমস্যা নেই, কিন্তু আমি এখন বাসা চলে যাবো। বলতেছে যে না তুমি বাসা যেতে পারবে না, তুমি বাসা চলে গেলে তোমাকে আমি ফেরত পাবো না। যাই হোক, এভাবে হইলো অনেক কিছু, অনেক গ্যাঞ্জামের পর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আলাদা হয়ে যায়। ঠিক আলাদা হওয়ার 10-15 দিন পর থেকে সে চেঞ্জ, তার বাসায় সে যায়, আলাদা হওয়ার 10-15 দিন পর থেকে, তখন থেকে সে চেঞ্জ। আমার শাশুড়ি তাকে নানা রকম কথা, ইভেন এমন কথাও বলেছে যে তুই বাহিরে চলে যা। আমার হাজব্যান্ড বলতেছে যে না আমি যাবো না, আমি রত্নাকে ছাড়া থাকতে পারবো না বাহিরে যেয়ে। বলতেছে কেন থাকতে পারবি না, যদি বউ চলে যায় সমস্যা কি, যাক আমরা ভালো চেয়ে আর একটা বিয়ে করাবো, আমার শাশুড়ি আর শ্বশুর বলতেছে। তো সেই কথাটাও আমার কানে আসে। রুবেলের এক ফ্রেন্ডকে নিয়েও ওর বাসায় গেছিলো, ওর ফ্রেন্ড আমাকে বলে যে আপু আপনি কার সাথে সংসার করতেছেন, ওর বাবা মা তো ওকে আবার বিয়ে দিতে চায় আপনার মতো একটা মেয়ে পেয়েও। যাই হোক, পরবর্তীতে কাজকর্ম করে ইনকাম সে করতেছে, কিন্তু সে টাকা সে কি করতেছে আমি জানি না, চোখে দেখো না, আমি বলতে পারতেছি না। আইনা দিতেছে আমার হাতে। চলছিল কিভাবে তোমাদের সংসার? চলছে, আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে, মানে এতটা পরিমাণ হেল্প করছে, প্রত্যেক মাসে মাসে ভাড়াটা পর্যন্ত, ঘর ভাড়াটা পর্যন্ত আমার আম্মু দিছে। লজ্জা লাগেনি নিতে?
হ্যাঁ লজ্জা লাগছে, কিন্তু আমি তো আচ্ছা, বাধ্য এই বিষয়ে ছিলাম। আমি পরে কথা বলবো তোমার সাথে, আগে শুনি তোমার। পরবর্তীতে যাই হোক আমার ভাই আমার মা বাবা ওকে মেনে নেয়, যাওয়া আসা হয় আমাদের বাসায়। পর থেকে শুরু তার মানে হয়। তোমার স্বামী তোমাকে নিয়ে আলাদা হলো এবং তারপর থেকে তোমার স্বামী পরিবর্তন হলো, কিন্তু যে সংসার চলছে হ্যাঁ। সেখানে পুরো খরচটা তোমার হ্যাঁ। তোমার পরিবার থেকে দিচ্ছে, তোমার হ্যাঁ, স্বামী কিছু আমার করছে? খরচ আমার পরিবার মানে আমার সংসার তোমার খরচ ফ্যামিলি দিচ্ছে? হ্যাঁ। তো আমার ফ্যামিলি বলতে আমার মা। তোমার মা আর তোমার শুধু স্বামীর আমার টাকা মা। তুমি চোখে দেখছো না? না দেখছি বলতেও, কিন্তু সে আমাকে এনে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে সে আমার থেকে নিচ্ছে কি নিয়ে করছে কি আমি করছে বলতে তুমি পারছি জানো না। না? আচ্ছা। এই তো সেটা আনতেছে এটা আনতেছে সেটা, মানে অনেক বাহানা তার। যা গেল পরবর্তীতে একদিন আমি অনেক অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাব। তো এছাড়াও আমি আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম, আমি অসুস্থ হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ির কাছে টাকা ছিল, তখন আমার হাজব্যান্ডের চাকরি ছিল না, চাকরিটা হঠাৎ করে চলে যায়। তো ওনাদের থেকে টাকা চাওয়ার পর আমি দেখছি যে ওনাদের আলমারিতে লাখ লাখ টাকা আছে। ওনারা বলতেছে, আমার হাজব্যান্ড বলতেছে আমাকে 100টা টাকা দাও, আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। বলতেছে টাকা নেই আমাদের কাছে, দিবে না। পরে যাই হোক ওইখান থেকে আমরা চলে আসার পরে একদিন আমি অসুস্থ অনেক, আমার হাজব্যান্ডের খালা আর ওর আঙ্কেল, ওনার হাজব্যান্ড দুইজনে গেছে ওদের বাসায়। তো ওর আঙ্কেল চলে যাবে আবার গ্রামে, তো ও আবার ওর আঙ্কেলকে আগায় দিতে যাবে। তো বলতেছে যে আগে দিতে যাবে, তো বলতেছে যে আমি বলতেছি রুবেল উনি তো যাবে, তুমি তো ওনাকে দেখতে পারবা, আবার সমস্যা নাই, কিন্তু যদি আমি তো অনেক অসুস্থ, চলো একটু আমার সাথে, আমি তো আমার অবস্থা অনেক খারাপ। ও বলতেছে না আমি পারবো না এখন যেতে, আমার ওইখানে যাওয়া অনেক প্রয়োজন। আচ্ছা এটা কেমন কথা, আমি ওর মোবাইলটা লুকিয়ে ফেলছি যে আমি তোমাকে যেতে দিব না। এরপর থেকে তার রুডলি বিহেভ শুরু হয় অনেক, এর আগে থেকে করতো, কিন্তু এটা একটা আমি ঘটনা বললাম যে ও আমার সাথে অনেক রুডলি বিহেভ করে, ইভেন ও আমার গায়ে হাত তুলে অনেক মারধর করে সেখান থেকে আমাকে রেখে ওদের বাসায় চলে যায়। সেখানেও যদি স্টপ থাকতো তাহলে একটা কথা ছিল। ওইখান থেকে আমি ফোন দেওয়ার পর ওর বাবা মা আমার সাথে অনেক খারাপ বিহেভ করে। তারপরে ওর যে খালা আমার পাশে আসে, আমি বারান্দায় বসে বসে কান্না করতেছিলাম, আমি শুনিনি আসলে যে উনি আসছে, উনি আসলে শুনলে আমি গেটটা খুলতাম। কিন্তু উনি করলো কি আমার দরজার বাইরে দাঁড়িয়ে খুব বিশ্রী গালাগালি আমাকে করলো, খুব বিশ্রীভাবে গালাগালি করলো। আমি আদৌ শুনিনি, তো আমি বলতেছি, আমি বারান্দায় বসে বসে বলতেছি কে কাকে বকাবকি করতেছে, এত শোনা যেতেছে, আমি কিন্তু জানি না যে আমাকে বকতেছে। তো উনি যাওয়ার পর আমি গেটটা খুলে আমি পাশের রুমে আন্টিকে লক করি, আমি কি আন্টি কে কাকে গালাগালি করতে, আমি তো বলতে পারি না, আমি তো কাপড় ধুইতেছিলাম, আমি শুনলাম একটা মহিলা গালাগালি, কিন্তু তোর ঘরেই তো মনে হইলো। তখন আমার সন্দেহ লাগলো যে ওর খালা এসে আমাকে কীভাবে গালাগালি করলো। পরবর্তীতে এরকমভাবে আমার সাথে টর্চারিং চলতে থাকলো গুরু। শুধু এটাই না, আমার শাশুড়ি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আমার হাজব্যান্ডকে উস্কিয়ে দিত। আর তোমার স্বামী উস্কে যেত? হ্যাঁ। তোমার স্বামী তো বাচ্চা ছিল, ফিডার খেত। আমার কষ্ট এখানেই যে তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করছো, তাহলে আজকে কেন তুমি কেউ আমার কাউকে কষ্টটা উস্কাতে বুঝবা পারে না? না যদি সে নিজে উস্কাতে না চায়, যদি সে নিজে পরিবর্তন হতে না চায়, এটা আমি বিশ্বাস করি। কেউ কাউকে উস্কাতে পারে না। আমি চেষ্টা করি আমার বাসায় চলে যেতে, কিন্তু আবার চিন্তা করি যে চলে যাবো, মানুষ কি বলবে, এত কাহিনী করে এত ঘটনা ঘটে বিয়ে হয়েছে, আমার পক্ষে তো সম্ভব না এখন চলে যাওয়া। যত কিছুই হোক আমি অনেকবারও আমার গায়ে হাত তুলে আমি তাও চেষ্টা করি যে না আমি যাব না, আমি ওর সাথে সংসার করে দেখাবো, আমি ওর সাথে সংসার করবো। পরবর্তীতে এক সময় আমি পুরো ত্যাক্ত হয়ে গেলাম। আমার এই গত 2 মাস আগে একটা অপারেশন হয়েছে গলায়, টনসিলের। তখন এই নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন চলছিল। তো আমার ভর্তি ছিলাম আমি হসপিটালে প্রায় 14 দিনের মতো। ততদিন আমার ট্রিটমেন্ট চলেছে। তখন আমার সাথে কেউ ছিল না, আমি সুস্থ ছিলাম আল্লাহর রহমতে। কিন্তু অপারেশনের 2 দিন আগে আম্মু গিয়েছিল আমার সাথে থাকার জন্য। আমার শ্বশুর গিয়ে আমাকে 2000 টাকা দিয়ে এসেছিল, ভাইয়া গিয়েছিল, বাবা সবাই গিয়েছিল মোটামুটি। তোমার স্বামী? ও যায়নি। তোমার স্বামী যায়নি? না। আচ্ছা। ও যায়নি। আশেপাশে মানুষ বলতো তুমি কেমন মানুষকে বিয়ে করছো, তুমি হসপিটালে ভর্তি অসুস্থ, একটা বার দেখতে আসলো না। কি করবো না, আমার কাছে তো কথা বলার মতো কোনো ভাষা নেই। ওকে বলতাম আসবো আমি, ব্যস্ত, এটা সেটা কাছে ব্যস্ত হ্যান-ত্যান। পরে যাই হোক আমার একটা ফ্রেন্ড গত ফেব্রুয়ারিতে ওর সাথে আমার পরিচয়, তার কথা না বললেই নয়, সে তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অসম্ভব পরিমাণ কৃতজ্ঞ। ওর নাম হচ্ছে ইমরান, আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আজ যদি ও আমার পাশে না থাকতো না গুরু, হয়তো আমার এখানে আমি থাকতাম না।
মানে ও আমাকে এতভাবে সাপোর্ট করেছে বলার বাহিরে। সবসময় আমাকে বোঝাতো এটা করিস না, ওইটা কর, ওইটা করিস না, ওইটা কর, অ্যাজ এ একজন গার্ডিয়ান হিসেবে বুঝতে পেরেছি। খুব ভালো বিহেভ করতো। কিন্তু আমার হাজব্যান্ড ওকে নিয়েও অনেক খারাপ কথা তুলেছে আমার সাথে। ইভেন আমার এক্স বয়ফ্রেন্ড যে ছিল রাসেল, তাকে নিয়েও অনেক বাজে বাজে কথা তুলেছে, কারণ সে সব জানতো, আমি তাকে সব জানাইছিলাম। পরে সেখান থেকে আস্তে আস্তে 2 মাসে আমার অপারেশন হয়। অপারেশনের দিনও আমি ওকে ফোন দিয়ে 10 মিনিট আগে, আমি অপারেশন থিয়েটারে ঢুকবো 10 মিনিট আগে আমাকে ফোন দিয়ে বলি, রুবেল আমাকে তো ঢুকিয়ে ফেলবে, তুমি কই কই যে আমি আসতেছি একটু ওয়েট করো। রাস্তাঘাটের অবস্থা তখন অনেক খারাপ ছিল, সেই দিনও সে আসেনি। আমার জ্ঞান ফেরার পর আমি আম্মুকে বলছি, মা রুবেল আসেনি? বলে না, রুবেল আসেনি। খুব কষ্ট লাগে যে কাকে ভালোবাসলাম, কাকে এত কাহিনী করে বিয়ে করলাম, সে আসলো না আমাকে দেখতে। পরবর্তীতে আমার বাবা, আমার মা, ওনারাই আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। যদিও তাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি বলবো, আমি একমাত্র আমার আজকের এই শো সবারকে সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমার ঘটনাটা যেন এরকম ভুল কেউ না করে। প্লিজ বাবা মার কথা একটু মেনে চলবেন। আমি জানি যে আমি কত বড় ভুল করেছি, বাবা মার কথা না মেনে। পরবর্তীতে যাই হোক 2 মাস, আজকে 2 মাস যাবত আমি আমার বাবার বাড়িতে পড়ে আছি। আলাদা থাকছো? আলাদা। তোমার স্বামী দেশের বাড়ি? দেশের বাড়ি। তুমি মায়ের বাড়ি? হ্যাঁ, আমি মায়ের বাড়ি। এখন তোমাদের শেষ স্ট্যাটাসটা কি, মানে তোমার স্বামী কি চাইছে? ও এখন বলছে যে আমার বাবা মা তো আমাকে বলছে যে এইভাবে হবে না, তুমি একটা ডিসিশন নাও, হয়তো ভালোভাবে সংসার করো, নাইলে ছেড়ে দিয়ে চলে আসো। তো আমি ওর সাথে সবটা শেয়ার করি, আমি খুব রাগান্বিত হয়ে ওর সাথে শেয়ার করি, একটা চাপ, একটা প্রেশার ক্রিয়েট করি তার উপর, যে তুমি যদি না বুঝো তাহলে আমার কিছু করার নেই, আমার এখন অন্যদিকে যেতে হবে। আমি আগে একটা চিঠি। তখন সে কি বলে? একদম কাট টু কাট উত্তর? তখন সে বলে যে আমাকে আর একটা মাস সময় দাও। আচ্ছা, তার মানে তোমার কাছে 1 মাস সময় চেয়েছে? এই মাসটা সময় সে চেয়েছে আমার থেকে। হ্যাঁ, এই মাসটা সময় সে চেয়েছে আমার থেকে, তুমি এই মাসটা আমাকে সময় দাও, আমি একটা কিছু করে তোমাকে। দিল না, এরপরে আর কিছু সে করতে পারলো না। কি করবা নভেম্বরে? আবার এখন আমার প্রশ্ন উত্তরে চলে আসি। তোমার স্টোরি আমরা সবাই শুনেছি, 2টো ভালোবাসার গল্প আমরা তোমার কাছ থেকে জেনেছি। যে ভালোবাসার গল্প তুমি বলেছো, সেই ভালোবাসার প্রথম যে অধ্যায়টি ছিল তোমার জীবনের প্রথম ভালোবাসা, সেটি শুনেছি। এখন আমরা তুমি যে গল্পটি আমাকে বললে কিংবা আমাদেরকে শোনালে, ভালোবাসার যে মহাকাব্যটি বেদনাদায়ক মহাকাব্য ছিল, নভেম্বরে তুমি কি করবে? তোমার স্বামী যদি তোমার কথা মতো তোমাকে গ্রহণ করতে না পারে, তোমাকে নিয়ে তোমাকে পরিচর্যা করতে না পারে, স্বামীর দায়িত্ব পালন করতে না পারে, এক কথায় কি করবে? তখন আমার আর কোনো পথ থাকবে না, আমি এই মাসটি আমাকে সময় দেবো, পরবর্তীতে আমার ওর থেকে সরে আসতে হবে। আচ্ছা, তুমি কি করবে সেই বিষয়ে আসলে আমরা কেউ তোমাকে সরাসরি কোনো পরামর্শ দিতে পারি না, তবে এতটুকু বলতে পারি, তুমি তোমার জীবন থেকে যা দেখেছো তাতে উত্তর তুমি নিজেই জানছো ভবিষ্যৎ কি। তারপর আমরা অপেক্ষায় থাকি ভালো থাকার। এখন আগে প্রশ্ন উত্তর পর্বে আসি, তারপরে হয়তো শ্রোতাদের কাছ থেকেও জানবো যে তোমার আসলে কি করা উচিত নভেম্বরে, যদি 1 মাসের ভেতরে তোমার স্বামী তোমার কথা মতো তোমাকে তার বাড়িতে নিতে না পারে কিংবা একটা গোছানো সংসার দিতে না পারে। প্রথম কথা হচ্ছে, হাবিবা, তোমার বয়স কত? যদিও মেয়েরা তা বলে যে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, তারপর আমি আনুমানিক একটা ধারণা করি যে তোমার বয়স, তুমি এখন কিসে পড়ছো? সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে। তোমার গ্যাপ গেছে? 1 বছর গ্যাপ। 1 বছর গ্যাপ গেছে, তাহলে হিসাব অনুযায়ী 18-19-এর বেশি হওয়ার কথা না। 19+। তাহলে ঠিক আছে, অঙ্কে বরাবরই মোটামুটি আমি একটু ভালো ছিলাম, যাক ব্রেনটা এখনো কাজ করছে। যাক, এমনি যে পরিবেশটাকে একটু হালকা করার জন্য বললাম, কারণ অনেক ভারী হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাবিবা, তোমার আমার কাছে মনে হয়েছে তুমি খুব জেদি। তুমি যে গুন্ডি টাইপের বলেছিল, তোমার বন্ধু বান্ধবরা তোমাকে যে গুন্ডি গুন্ডি বলে, তুমি খুব জেদি, তুমি প্রচন্ড ইমোশনাল, এবং তুমি একরোখা, যার কারণে তোমার আজ এই পরিণতি। 18-19 বছরের একটা মেয়ের জীবনে, এবং পুরো ঘটনাটা আমি যতটুকু শুনলাম 1 থেকে 1.5 বছরের, এর বেশি না। তোমার জীবনে যে ঘটনাটা, এই 2য় অধ্যায়ের যে ঘটনাটা, এবং আগেরটাও যে খুব বেশি ছিল সেটাও কিন্তু না। তো এই যে এত অল্প সময়ে তোমার জীবনে যা ঘটে গেছে, তার কারণে একমাত্র দায়ী যে তুমি, সেটা তুমি মানো? হ্যাঁ, আমি মানি।
এই বয়সে মানুষ ভুল করে, এই বয়সে মানুষ প্রেম করে, সবকিছুই করে। এইটা এই বয়সটাতেই হয়। কন্ট্রোলিং পাওয়ারটা কে কিভাবে ব্যবহার করতে পারে, কে কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, তার উপরে কিন্তু আসলে নির্ভর করে বাকি জীবনটা কেমন হবে। জি। তুমি নির্ভর করতে পারোনি। এখন আমাকে একটা কথা বলো, তুমি যখন জানতে পারলে যে তোমার স্বামী নেশা করে, মাদকাসক্ত, ওই মুহূর্তে তোমার কি মনে হওয়া উচিত ছিল না যে আমি এই মানুষটার সাথে কখনোই জীবনে ভালো থাকতে পারবো না? হ্যাঁ ছিল, কিন্তু আমার একটা জিনিস আমি চিন্তা করতাম যে ও তো নেশা করে, আমি যদি ওখান থেকে ফিরিয়ে আনতে পারি ওকে। আচ্ছা, তার মানে তোমার ভেতরে একটি চ্যালেঞ্জ নেবার মানে ইচ্ছা ছিল হ্যাঁ, যে আমি ভালো করে জি, দেখাবো। এবং আমি সেটা চ্যালেঞ্জ আমি পাস করেছি। এখন কারণ আমি করেছো? হ্যাঁ, ও নেশা পুরোপুরি ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, নেশা এখন করে না। আচ্ছা, গুড, তাহলে তুমি সাকসেস একদিক থেকে। জি। প্রথম কথা হচ্ছে তোমার প্রথম ভালোবাসা নিয়ে একটি কথা বলি। ক্লাস 7-8 থাকতে তুমি যে ধরনের সাহস দেখিয়েছো, যে ধরনের ইমোশনগুলো দেখিয়েছো, ওটা আসলে একদমই বয়সের অপরিপক্কতা এবং বাংলা কথায় পাকামি ছাড়া আর কিছু ছিল না। মানে ওগুলো ওই বয়সে পাকামি ছাড়া আমি আসলে ওকে ভালোবাসা কোনোভাবেই বলতে পারি না। এই যে আমাকে এখনই ভালোবাসতে হবে, যেহেতু তোমার একটা ঘটনা ঘটে গেছে